আপনারা শুনছেন দ্য ডার্ক হর্সেস। আজকে আমাদের গল্প রক্ত রজনী। গল্পটি লিখেছেন বরণী ঘোষ। এপিসোড 6। সৌরসেনী ময়ূখের সঙ্গে পথ চলার সময় একটাও কথা বলেনি। ময়ূখ অবশ্য নীরবই থেকেছে। দুপুরবেলা যে ঘটনাটা ঘটেছিল তারপরে মনের ভিতরে গভীরভাবে আহত হয়েছিল সৌরসেনী। এতখানি প্রত্যাখ্যান আর অপমান আর কখনো পাইনিও জীবনে। ময়ূখ যখন ওকে ডাকলো তখন ওর অভিমানী সত্তা ওকে কিছুতেই আসতে দিচ্ছিল না, কিন্তু ভিতরের আরেকটি কিছু এই ডাককে কোনোভাবেই উপেক্ষা করতে পারেনি। ওরা পাশাপাশি হাঁটছে, এলোমেলো গতি। সৌরসেনী আর চুপ থাকতে না পেরে বলে, আমরা কোথায় যাচ্ছি জানতে পারি কি? চন্দ্রপোড়া দেখতে। কি? ছেলেটি যে এমন কোনো কথা বলছে তা ওকে দেখে মনেই হচ্ছে না। সৌরসেনী সত্যিই চটে যায়। মজা করছো তুমি আমার সঙ্গে? মজা? এসব ব্যাপারে মজা করতে আছে নাকি? ময়ূখের স্বর এমন যেন ও ভীষণ গুরুত্বপূর্ণ কোনো কথা বলেছে। আচ্ছা, তুমি শোনোনি রাত্রিবেলা ওদের নাম নিতে নেই, কি যেন একটা বলতে হয়। ইয়েস, রাইট, লতা 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 বলতে হয়। এই, তুমি তোমার ফাজলামি দেখাতে ঘুম ভাঙিয়ে লোক হাসিয়ে নিয়ে এসেছো আমায়। মাথা গরম করাবে না কিন্তু, বলে দিলাম। আহা, আমি আর কোথায় মাথা গরম করালাম? সেই দুপুরবেলা তুমি দেখে লাফালাফি করছিলে না তো, সেই মানে সেই প্রাণীদের তোমাকে দেখাতে খুব ইচ্ছে করছে, তাই ভাবলাম আরেকবার কেন না যাওয়া যায়। কাছাকাছি তো অনেকগুলো গর্তও আছে, দেখবে। আমি কোথাও যাব না। আরে না গেলে কি করে হবে? ওরা তোমাকে দেখার জন্য অপেক্ষা করছে। ময়ূখ, আমার মাথা গরম করাবে না বলে দিলাম। আর এইসব জঘন্য মজা তুমি নিজের কাছে রাখো। আমি যাব না, কোথাও যাব না তোমার সঙ্গে। আরে না গেলে কি করে হবে? চন্দ্রপোড়া তোমার জন্য অপেক্ষা করছে। শুধু ও কেন, অজগরও আছে। ছোটবেলায় বর্ণ পরিচয় পারোনি? ওই অজগর আসছে তেড়ে, আয় আমটি খাবো পেড়ে। তুমি কি ভেবেছো? হ্যাঁ, এইসব কথা বলে আমায় ভয় পাওয়াবে? সৌরসেনী চ্যাটার্জি এত সহজে ভয় পায় না। ওয়াও, আমি তো জানতামই না। এই জন্যই না তোমাকে নিয়ে যাচ্ছি। তুমি কতটা সাহসী আমি কতবার দেখেছি। খোঁচাটা একেবারে পিত্তি জ্বালিয়ে দেওয়ার মতো। তবুও সৌরসেনী মুখ বন্ধ করে রাখে। ও একেবারেই মজার খোরাক হতে চায় না। কি হলো, রাগ করলে? সৌ, তুমি আমাকে এরকম উদ্ভট নামে ডাকছো কেন? তোমার নামটা খুব কঠিন, উচ্চারণ করতে সময় লাগে বলে শর্টে ডাকছি। কেন, তোমার ভালো লাগছে না? আমি বুঝতে পারছি না আমি তোমার সঙ্গে চলেছি কেন। কেন আবার চন্দ্রপোড়া দেখতে? ময়ূখ, এ কি? আমার চোখ চেপে ধরছো কেন? কোথায় নিয়ে যাচ্ছ? ময়ূখ, আমি কিছু বলেছি কিন্তু তোমায়। বললাম না অজগর আর চন্দ্রপোড়া দেখাবো তোমায়। ময়ূখ, মজা বন্ধ করো। আমি না সত্যিই একেবারে লজ্জাহীন। না হলে তোমার মতো লোকের সঙ্গে কেউ আসে? ওয়াও, দ্যাটস আ ভেরি গুড রিয়েলাইজেশন। কথা বলতে বলতে সৌরসেনীরা অনেক দূরে চলে এসেছে। হঠাৎ ময়ূক ওর চোখ ছেড়ে দেয়। অনেকক্ষণ বন্ধ থাকার ফলে প্রথমে 1-1.5 সেকেন্ড সামনে অন্ধকার লাগলেও ধীরে ধীরে যখন চোখ সয়ে আসে, মেয়েটি সামনে তাকাতে অবাক হয়ে যায়। সামনে একটা বড় দিঘি, গাছগাছালি ঘেরা জায়গা, কিন্তু সকালের মতো বুনো জঙ্গল নয়। আকাশে পূর্ণ চন্দ্রের জ্যোৎস্নায় স্নান করছে গাছগাছালি। তার পাশে ওই দিঘিটা, জলের রং কালো। তার উপরেই কিছু জোনাকি ঘোরাফেরা করছে জলের ওপরে, গাছের ডালে পাতার ফাঁকে। আই এম সরি। সৌরসেনী মুগ্ধ হয়ে তাকিয়েছিল। সামনে জোনাকিদের মেলা। কানের কাছে আলতো স্বরটা আসতে গা শিরশির করে ওঠে ওর। তখন তোমার খুব কষ্ট হয়েছিল না আমি ওইভাবে চলে যাওয়ায়, রুড বিহেভ করায়? আই এম সরি, ভেরি সরি সৌ। আসলে আমি নিজের মধ্যে ছিলাম না তখন। ওই মোমেন্ট অফ অ্যাকশনটা আমার কাছে এতটা আচমকা ছিল যে আমি বুঝতে পারিনি কি করব। ইট ওয়াজ অল নিউ টু মি, দ্য ফিলিং, দ্য রিয়াকশন। আমাকে দুদিক থেকে দুরকমের শক্তি টানছিল সৌ। অ্যাজ আ রেজাল্ট আই হার্ট ইউ। ময়ূক চোখ বন্ধ করে 1 সেকেন্ড নিঃশ্বাস নেয়। টানা এতগুলি কথা এর আগে জীবনে বোধহয় বলেনি। আমি জাস্টিফিকেশন দিচ্ছি না, কিন্তু তোমাকে কথাগুলো বলার না অবধি আমি শান্তি পাচ্ছিলাম না কিছুতেই।
তমালকে বলেছিলাম আমি তোমাকে ডেকে আনতে। আমি গেলে তুমি হয়তো আসতে না। আর দুই, বাকিরা ছিল, ফালতু ঝামেলা হতো, কথা হতো। তোমাকে নিয়ে কোনো রকম প্রশ্ন সৃষ্টি হোক কারোর মনে আমি চাইনি, তাই এভাবে নিয়ে এসেছি। আই এম সরি ইফ আই হ্যাভ হার্ট ইউ। কথাগুলো শেষ হওয়ার পর অখণ্ড নীরবতায় ছেয়ে যায় পরিবেশ। যেন দুটি মানুষের নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কিছু শোনা যায় না। প্রায় 2 মিনিট পর সৌরসেনী ময়ূখের দিকে সরাসরি তাকায়। আমি তোমাকে ভালোবাসি ময়ূখ। ভালোবাসা কাকে বলে, কোন ফিলিংসকে ঠিক ভালোবাসা বলে ডিফাইন করা যায় আমি জানি না সৌরসেনী। এরকম ঘটনা আমার জীবনে প্রথম। আমার জীবন সম্পর্কে অনেক কিছুই তুমি জানো, আমাকেও হয়তো জানো। আমার আশ্রমের স্কুল, পাখি, গাছপালা, প্রকৃতির সঙ্গে মিশে কবে তুমিও ওদের একজন হয়ে গেছো, আমার সব কিছুর সঙ্গে জড়িয়ে গেছো আমি জানি না। আমি আদৌ তোমার ভালোবাসার উপযুক্ত কিনা তাও জানি না, কিন্তু আমার মাউথ অর্গান, গান, সুর, খোলা আকাশ, মাটি, এইগুলো যেমন আমার খুব প্রিয়, আমার সবচেয়ে কাছের, ওদের ছাড়া আমি যেমন থাকতে পারি না, তুমিও ঠিক তেমনই। তুমি কোনো কারণে কষ্ট পেলে, আঘাত পেলে আমি সহ্য করতে পারি না। দুজন অ্যাডাল্ট মানুষের মধ্যে ঠিক কোন ফিলিংসকে প্রেম বলে আমি জানি না, কিন্তু তোমায় আমি ভালোবাসি। ফুল, পাখি, আশ্রমের শিশুরা, আমার স্বপ্নরা, এই সব কিছুর মতোই আমি তোমাকে ভালোবাসি। তুমি সুন্দর থাকো, খুশি থাকো, ভালো থাকো, এতেই আমার সবচেয়ে বেশি খুশি। ময়ূ, আই লাভ ইউ। আই লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু। সৌরসেনী ময়ূককে জড়িয়ে ধরে। ময়ূখও সাড়া দেয় প্রেমিকার উষ্ণতায়। এটা তোমার জন্য। বেশ কিছুক্ষণ আলিঙ্গনবদ্ধ থাকার পর ওরা আলাদা হয়। সৌরসেনী ময়ূখের হাতে ধরে থাকা জিনিসটা দেখে স্তব্ধ হয়ে যায়। এই জায়গাটা নামমাত্র কৃত্রিম আলোয় আলোকিত, না হলে শুনশান খুটখুটে অন্ধকার সব। দূরের আকাশে চাঁদের তীব্র জ্যোৎস্নায় যেটুকু মানুষের ছায়া দেখা যাচ্ছে, সৌরসেনী সেই স্বল্প আলোকে পর্যন্ত বুঝতে পারে ময়ূকের হাতে যে ফুলটা রয়েছে সেটা আজকে সকালে তুলতে গিয়ে সাপের ডেরায় পা দিতে যাচ্ছিল। এই ফুলটা তোমার পছন্দ হয়েছে তো? দিস ইজ ফর ইউ। কিন্তু কিন্তু ওখানে কেন গিয়েছিলে তুমি? কত বড় বিপজ্জনক জায়গা দেখোনি তখন? বিষাক্ত সাপের আড্ডা, আর আর তার মধ্যে তুমি। সবেতে তোমার হিরোগিরি, তাই না? তোমার পছন্দ ছিল, আমি কি করে না এনে থাকি বলো? আর আমাকে নিয়ে তো টেনশন করার কিছু নেই ম্যাডাম, আমার এসবের অভ্যাস আছে, আমি নিজের খেয়াল রাখতে জানি। সত্যি? সকালের সেই উন্মাদনা ফিরে আসছে, বুঝতে পারছে ময়ূক। সেই প্রতিটা নিভৃত বিন্দুতে ছড়িয়ে দেওয়া উদ্দামতার স্রোত, আদিম প্রবৃত্তিরা শিকল খুলে দিয়েছে। প্রিয়তম নারীর ভরাট ঠোঁট দুটি দুর্নিবার গতিতে টানছে ওকে। মেয়েটির কোমর জড়িয়ে ধরে বুকের কাছে টেনে নেয় ও। সৌরসেনী কেঁপে ওঠে এই নিবিড়তায়, ওর গলা কেঁপে ওঠে। ময়ূ। শব্দরা আর ডানা মেলতে পারে না। কৃষ্ণবর্ণ পুরুষটি ততক্ষণে ঠোঁট ডুবিয়ে দিয়েছে নীল চোখা ফর্সা রমণীটির বেলক ঠোঁটে। সৌ আরো একটু ভালো করে আঁকড়ে ধরে ওর ময়ূকে। আজ শুভমিতা গাওয়ার স্ট্রিট হয়ে ফিরছে, ঠিক 4 মাস আগের মতোই। ইচ্ছে করেই আজ কলেজ বন্ধ হয়ে যাবার পর এদিক ওদিক করে ঠিক রাত 9টা নাগাদ ফিরছে মেয়েটা। সেবার ছিল নিউ ইয়ার ইভ, বরফের বৃষ্টি, লোকের উন্মাদনা ভরা লন্ডন। যদিও সেদিন ফাঁকা ছিল সবচেয়ে ভিড়বহুল এলাকা, আর আজকে সেই পরিচিত ভিড়েই ডগমগ পরিচিত লন্ডন। বিকেলের ফোন কলটা আসতে কয়েক মুহূর্ত সেই শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নেমে যাওয়া চমক আর ভয়টা ফিরে এসেছিল ওর। মাথাটা একটু টলে উঠতে চেয়ার ধরে নিজেকে সামলে নিয়েছিল। আজ শুভমিতা ভয় পেয়ে অবলম্বন আঁকড়ে ধরেনি, বরং স্থির হয়ে চোয়াল শক্ত করে বসে থেকেছে। অস্থির মন কতক্ষণে শান্ত হয় সেই অপেক্ষাই করে গেছে। ও কাউকে মুখে পরিষ্কার করে কিছু বলে না বটে, কিন্তু সেই আগের বছর ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে
গত 4 মাস ধরে ওর সঙ্গে ঘটে যাওয়া প্রতিটা অদ্ভুত ঘটনা ওর সবটাই মনে আছে। সবকটা মনের ভুল নয়, হতে পারে না। যদি হতো তাহলে ওর শরীরের এই গোপন লাল দাগগুলো থাকতো না। ঘাড়ের কাছে, বুকের কাছে এই দাঁতের দাগ, হাতের পেশিতে আঙুলের ছাপ থাকতো না। এগুলো মিথ্যে নয়, সবাই সেটা দেখতে পায় না। ও বললেও হয়তো ওর কথা বিশ্বাস করবে না কেউ, সেটা জানে শুভমিতা। কিন্তু ও জানতে চায়, ওরই অজান্তে কে এগুলো ঘটিয়ে চলছে ওর সঙ্গে, কেনই বা করছে। প্রথমেও ভয় পেয়েছে, অবিশ্বাস্য বলে উড়িয়ে দিয়েছে, কিন্তু তারপর সময়ের সঙ্গে সবকিছু ওর কাছে আরও স্পষ্ট হয়েছে। অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে থাকাকালীন ও বারবার ওই সময় ফেরার চেষ্টা করেছে, যার জন্য ওর এই পরিণতি। ভয় পেলে যেই ভয়ই ওকে শেষ করে দেবে, শুভমিতার ইন্দ্রিয় ওকে বারবার জানান দেয়। তাই ও এবার সম্মুখীন হবে কোনো অতিপ্রাকৃত আসুরিক শক্তি, নাকি মানুষের তৈরি কোনো নতুন ফন্দি। যাই হোক, শুভমিতা এবার মুখোমুখি দাঁড়াবে। ওকে অবলম্বনহীন হতে হবে। একটু বেশি বোধহয় নির্ভরশীল হয়ে পড়েছিল ওই মানুষটার প্রতি, হয়তোবা দুর্বল। তবে এবার ও একাই চলবে। সেই অনুযায়ী শুভমিতা আজ এই পথ ধরেছে। যে শক্তি, যে দানব ওর সর্বনাশ করতে চায়, তার সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা ওর সামান্যই। কিন্তু বিনা লড়াইয়ে, শুধু ভয় পেয়ে নিজের অস্বস্তিকে পরাজিত করতে মেয়েটি রাজি নয়। ফলাফল যাই হোক না কেন, ও দেখতে চায় যে ঠিক কতক্ষণে ও এটা করতে পারে। তাই আজ ও নিজেই ধরা দেবে ওর কাছে। ইউস্টন স্টেশন থেকে প্রতিদিন ট্রেন ধরে শুভমিতা। তবে আজ ট্রেনের নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও মেয়েটির মধ্যে কোনো হেলদোল দেখা যায় না। বরং ও ক্যাব স্টেশনের দিকে এগিয়ে যায়। ঠিকানা বলে ও ক্যাবে উঠে বসে। অজানা শিহরণে শুভমিতার বুক কাঁপছে। ওর মনে হচ্ছে কিছু একটা ঘটবে, কোনো এক ভয়ঙ্কর বিভৎসতার সম্মুখীন হতে পারেও, যার পরে হয়তো এই জীবনটার পাবে নাও। তবুও যাই হয়ে যাক, মেয়েটির প্রত্যয় ওকে কিছুতেই ক্যাব থেকে নেমে যাওয়ার অনুমতি দেয় না। ম্যাডাম, আমরা আর সামনে যেতে পারবো না। কি হয়েছে? সামনে রোড ব্লক। শুভমিতা সামনে তাকিয়ে দেখে সত্যিই তাই। একটা বড় গাছ রাস্তায় পড়ে যাতায়াত সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। সরি ম্যাডাম, আমাদের পক্ষে আর এগোনো সম্ভব নয়। কিন্তু আমি বাড়ি ফিরবো কি করে? আপনি অন্য কোনো ক্যাব বুক করে নিয়ে হিউস্টন স্টেশনে ফিরে গিয়ে ট্রেন ধরুন। আমার পক্ষে আর যাওয়া সম্ভব নয়। সে তো আপনিও যেতে পারেন, আপনি আমাকে নিয়ে চলুন। সরি ম্যাম, আমার অন্য জায়গায় রিজার্ভেশন আছে। আমি যতটা এসেছি আবার ততটা ফিরতে গেলে আমার লস হয়ে যাবে। আপনি নেমে যান। এরপর আর তর্ক করা চলে না। শুভমিতা ভাড়া মিটিয়ে ক্যাব থেকে নেমে যায়। এক মুহূর্ত ওর মনে হয় কোনো সুপরিকল্পিত খেলার গুটিও, যেখানে যে এইসবের মূলে তার অঙ্গুলি হেলন ছাড়া কিছুই সম্ভব না। ক্যাবটা হুশ করে চোখের সামনে থেকে বেরিয়ে গেলে আশেপাশে চাইতে শুভমিতার শিরদাঁড়াবের ঠান্ডা স্রোত নেমে যায়। ও একটা সম্পূর্ণ শুনশান জায়গায় দাঁড়িয়ে আছে। আশেপাশে কোনো জনমানব নেই, চারদিক অন্ধকারময়। স্ট্রিট লাইটের মৃদু আলো যেন আরও রহস্যময় করে তুলেছে সবকিছু। রাস্তার দুপাশে সারি সারি বড় গাছ, তারই ছায়ানটে এক অদ্ভুত আলো আধারী পরিবেশ সৃষ্টি হয়েছে, যেন কেউ নিষিদ্ধের হাতছানি দিয়ে ফিসফিসে কণ্ঠস্বরে ডাকছে। শুভমিতা এই এলাকা চেনে না। কোথায় এটাও? ওর অন্তরাত্মা পর্যন্ত কেঁপে ওঠে যেন। হাত বাড়ালে কোথাও এতটুকু সাহায্য নেই। কবির চোখের এই মায়াবী সৌন্দর্য যেন এক অদ্ভুত মায়াজাল, সবলে প্রবল দাম্ভিকতায় গিলতে আসছে ওকে। শুভমিতার মনে হচ্ছে কেউ যেন বিকটভাবে হাসছে। গাছের পাতারা ঘন ঘন মাথা দোলাচ্ছে। শুভমিতার হৃদস্পন্দন প্রবল বেগে শরীরের একটা থেকে আরেকটা শিরায় পৌঁছে যাচ্ছে। মেয়েটা তবুও হাঁটু শক্ত করে রেখেছে। দুটো হাত দিয়ে দুই হাতের কনুই চেপে রেখেছে ও। ও আজ কিছুতেই অজ্ঞান হবে না। হঠাৎ করেই ভীষণ শীত শীত করছে ওর। গায়ের পুলোভার যেন এতটুকু প্রতিরোধ করতে পারছে না এই হিমশীতল ঠান্ডা। সেই একই ফ্যাঁসফ্যাঁসে কণ্ঠস্বর,
কানের কাছে ফিসফিস করে বলেই যেন হাওয়ার তোড়ে মিলিয়ে গেল। শুভমিতা চমকে উঠে পাশ ফেরে। শুভমিতার মনে হচ্ছে কোনো জান্তব লালায়িত দৃষ্টি ওকে পা থেকে মাথা পর্যন্ত বুলিয়ে চলেছে, অথচ চারিদিকে কেউ নেই। কোনো জন্তুর ভারী নিঃশ্বাসের মতো গরম বাতাস বইছে ফাঁকা জনমানবহীন রাস্তার এ মাথা থেকে ও মাথা। গাছের পাতার বেশে কতগুলো লোলুপের জান্তব দৃষ্টি ঘুরছে ওর শরীরে, যেন গিলছে ওকে। ধীরে ধীরে ওরা এগিয়ে আসছে ওর কাছে। সুমিতা ভয় পাচ্ছে, গুটিয়ে যাচ্ছে নিজের মধ্যে, শিরশির করছে ওর গা হাত পা। প্রতিরোধের শক্তি হারাচ্ছে মেয়েটি, তবুও এই মুহূর্তে এই চরমতম সর্বনাশের মুখে দাঁড়িয়েও অজান্তেই ওর মুখ থেকে ওই মানুষটির নামই বের হয়, যার প্রতি ও আর নির্ভরশীল হবে না বলে সকালেই প্রতিজ্ঞা করেছিল। এরিক! হঠাৎ ওর মনে হয় গাছের পাতারা আরো জোরালোভাবে নড়ছে। বাতাসের সেই শ্বাসরোধ করে দেওয়া ভারী নিঃশ্বাস আরো জন্তব হয়ে উঠছে, সবকিছু ধেয়ে এগিয়ে আসছে ওর দিকে। যন্ত্রণায় আর্তনাদ করতে থাকে শুভমিতা। ওর মনে হয় কেউ যেন ওর স্তনে খুব হিংস্রভাবে পেষণ করে গেছে। ওর সারা শরীরে বৃশ্চিক দংশনের জ্বালা হচ্ছে। অলক্ষ্যে থেকেই কেউ যেন পোশাক পরা সত্ত্বেও ওকে ভেতর থেকে অনাবৃত করে দিচ্ছে। এই দৃষ্টির সামনে মেয়েটি কুণ্ঠিত হয়ে যাচ্ছে। অসহায় নারীটি সমস্ত প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলে। রাস্তাতেই ধপ করে বসে পড়ে সর্বস্ব দিয়ে চিৎকার করে ওঠে ও, কৃষ্ণ! কৃষ্ণ, আমাকে বাঁচাও! আমাকে মেরে ফেলবে! কৃষ্ণ! ওর গগনভেদী আর্তনাদ জনশূন্য পূর্ণিমার চাঁদ ধোয়া গাছগাছালি বেষ্টিত ফাঁকা পরিবেশে ধাক্কা খেয়ে দ্বিগুণ হয়ে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে। কৃষ্ণের প্রস্তর মূর্তিটি তখনও নারীর বুকে চেপে রাখা ব্যাগের মধ্যে রয়েছে। প্রাণের দেবতা বলেই কিনা জানে না, প্রিয় পাত্রীটি তারও প্রিয় কিনা জানে না, ঠিক সেই মুহূর্তেই ঝড় ওঠে, সত্যিকারের ঝড়। মেয়েটির মনে হলো ওই জান্তব ভারী নিঃশ্বাস সরে যাচ্ছে, আরো আরো দূরে যাচ্ছে প্রকৃতির সত্যিকারের তাণ্ডবে। একটু ধাতস্থ হতে শুভমিতা উঠে দাঁড়ায়। সেই জান্তব নিঃশ্বাস কণ্ঠস্বর ক্ষীণ হয়ে এসেছে ঠিক, কিন্তু দূর থেকে কিসের যেন একটা কান্নার আওয়াজ ভেসে আসছে, একটা অদ্ভুত ফোঁপানির আওয়াজ। শুভমিতা সহ্য করতে পারছে না, দুই হাতে কান চেপে ধরে। ও যত কান চেপে ধরে তত যেন জোরালো হয়ে দেখা দেয় এই আওয়াজ। শুভমিতা সহ্য করতে পারছে না, অথচ কি এক অমুক টানে সামনে দিকে এগিয়ে চলেও। ওকে ভীষণ রকমের টানছে এই আওয়াজটা, যেন ও না গেলে থামবে না। সঙ্গে এক অদ্ভুত বিরক্তি আর রাগ গ্রাস করছে মেয়েটিকে, যেন গিয়ে এক থাপ্পড়ে কান্না থামিয়ে দেয়। অসহ্য, বিরক্তিকর। শুভমিতা এগিয়ে যাচ্ছে। কোথায় কোথায় এই লোকটা, যার মধ্যে এতটুকু সহবোধ নেই? নিজের শোক নিজের কাছে রাখ, এইভাবে মিনমিনে কেঁদে কেটে কেন জ্বালাচ্ছে শুভমিতাকে? শুভমিতা এগিয়ে যেতে যেতে দেখে কোথা থেকে একটা কুকুর এসেছে। শুধু কুকুর না, বিড়ালও। কিন্তু এগুলো তো সব দেশি। এইরকম পশু তো ওদের দেশে পাওয়া যায়, এ দেশে নয়। তাহলে ওরা এখানে এলো কি করে? আর কেমন যেন অদ্ভুত জলজলে চোখ নিয়ে তাকিয়ে রয়েছে, একটা অদ্ভুত অস্বস্তিকর দৃষ্টি। কুকুরের চোখ খুব মায়াময় হয় জানে শুভমিতা, কিন্তু ওরা এইভাবে ওর দিকে তাকিয়ে আছে কেন? শুভমিতা দেখতে পাচ্ছে ওদের পিছনে পিছনে আসছে এক সারি জোঁক। ওই কান্নার আওয়াজ আরো বিভৎস হয়ে উঠছে, অথচ কি যেন একটা নেশা মিশে আছে ওর সঙ্গে। শুভমিতা ওই টানে এগিয়ে চলেছে। ওই কান্নাটা ওকে ডাকছে। এরকম কান্না আগেও শুনেছে শুভমিতা, কোথায় কোথায় যেন। হ্যাঁ, মনে পড়েছে, ওর ইউনিভার্সিটির পুরনো বিল্ডিংয়ে, ওই ঘরটায়। তখন যদিও কান্নার উৎস ধরতে পারেনি, তবে এখন ঠিক ধরে ফেলবে। শুভমিতা এগিয়ে চলেছে। এই তো কাছাকাছি চলে এসেছে ও। আর একটু হলেই ধরে ফেলবে। ওই তো মনে হচ্ছে কেউ হাঁটু মুড়ে লুকিয়ে কাঁদছে। উফ, অসহ্য লাগছে শুভমিতার। কিন্তু না, ওকে যেতে হবে, ওকে জানতে হবে ও কেন কাঁদছে। এই তো প্রায় এসেই গেছে। এবার হাত বাড়ালেই। শুভমিতা! পেছন থেকে একজন ঝড়ের বেগে এসে
ক্ষিপ্র গতিতে হাত টেনে নেয় শুভমিতার। এক ঝটকায় শুভমিতা এসে ধাক্কা খায় সেই বলিষ্ঠ মানুষটির বুকে। লোকটির হৃদস্পন্দনের গতি অদ্ভুতভাবে ভীষণ বেড়ে গেছে। শুভমিতা যেন কান পেতে শুনছে, গুনছে প্রতিটা নিঃশ্বাস স্পন্দন। ওর শরীর পালকের মতো হালকা হয়ে গেছে। ওর চোখের সামনে ভেসে উঠছে ওর কলকাতার বাড়ি, বাবা মা ঠাকুমা বোন। কোলাজের মতো ভেসে বেড়াচ্ছে ওর শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন। বাবা মা থেকে ওর লন্ডনের দাদা বৌদি দীপ্ত রেবা, যারা রক্তের কেউ না হয়েও ওর খুব কাছের হয়ে উঠেছে। ওদের দুটো খুদের রুষা আর ঋষির মুখের আদোসরের পিসি ডাক। অদ্ভুত এক ভালো লাগায় ভরে উঠছে শুভমিতার মন। এরই সঙ্গে খুব আবছাভাবে ভেসে উঠছে আরো কিছু। শুভমিতা স্পষ্ট করে মনে করতে চাইছে, কিন্তু পারছে না। কোথায় যেন দেখেছে, কোথায় যেন দেখেছে একটা গাঢ় নীল চোখ, একটা হাস্যোজ্জ্বল চেহারা। ওর কাছের মানুষটিকে দেখে ও স্বস্তি ফেলতে যাবে, ঠিক তখনই ভেসে ওঠে ওই মুখটা। এটা তোর প্রিয়তম পুরুষটি নয়? গাঢ় নীল চোখ, ভরা ঠোঁট, মুখ ভরা হাসি ও ব্যক্তিত্বের ছটা। এ তো এক নারী, নীল চোখা নারী। শুভমিতা, শুভমিতা! তীব্র ঝাঁকুনিতে যেন বজ্রাঘাতের মতো চমকে ওঠে মেয়েটি। ওর বাস্তব জ্ঞান ফিরে আসে। চকিতে কেঁপে উঠে সামনে দেখতে পায় একজোড়া নীল চোখ জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। কোথায় ওর স্বপ্ন, কোথায় কি? কি করছো তুমি? কোথায় আছো? ব্যাক টু ইওর সেন্স। একটু আগে কি করতে যাচ্ছিলে তুমি? একটু ধাতস্থ হতেই শুভমিতা বুঝতে পারে কি হচ্ছে। এরিকের কথা মতো ও সামনে তাকাতে শিউরে ওঠে। একটা ব্রিজের একদম কিনারায় দাঁড়িয়ে আছে শুভমিতা। নিচে বয়ে চলেছে কালো নদী। ও নিচেই ঝাঁপ দিতে যাচ্ছিল। আর একটু হলেই যে ঘটনাটা ঘটতে যাচ্ছিল সেটা ভেবেই মেয়েটার সারা শরীর কেঁপে ওঠে। ও কিছুক্ষণ নীরবে নিচের দিকে তাকিয়ে থাকে। তারপর কি মনে হতে এরিকের দিকে সোজাসুজি তাকায়। তুমি কি করে জানলে আমি এখানে আছি? মোবাইলটা চেক করে দেখেছো ঠিক কতবার কল করেছি আমি? ধরছিলে না কেন? তুমি কি আমার থেকে কৈফিয়ত চাইছো? ফোনটা আমার, তাই কার কল রিসিভ করব আর কারটা করব না সেটা আমি ঠিক করব। শুভমিতা কখনো এত রুক্ষ ব্যবহার করতে পারে, তাও ওর সঙ্গে? ভাবতেই পারে না এরিক। তবে মেয়েটি এতটুকুও নরম হয় না, ও বলেই চলে। একদম ঠিকই ধরেছ। প্রয়োজন মনে হয়নি তাই ধরিনি। তোমার এত ইগো কেন? আমার ইগো? তাই না? একটা সামান্য ঘটনা নিয়ে তুমি কিন্তু এখনো আমার প্রশ্নের উত্তর দাওনি। আমার খোঁজ পেলে কি করে? এটা এমনিতেও শুনশান। এ তো পরিচিত জায়গা নয়। প্রাইভেট ক্যাব ছাড়া আর কিছু পাওয়া যায় না। তাহলে তুমি এলে কি করে এখানে? ফোনে লোকেশন বলেও একটা বস্তু হয় মিস চ্যাটার্জি। তুমি পারমিশন ছাড়া আমার লোকেশন ট্যাপ করেছিলে? হাউ ডেয়ার ইউ এরিক! তুমি যদি ফোনটা তুলতে তাহলে এসব কিছুই হতো না। আমি কোনো মেশিন নই মিস্টার এরিক লেভি। আমার ওপর এত অথরিটি দেখানো বন্ধ করো। আমি তোমার কোনো কনসার্ন চাই না। শুভমিতা বুঝতে পারছে যে ওর হাতের উপরে এরিকের চাপ বাড়ছে। ছেলেটা যে এত ভয়ঙ্কর রাগী তাও আগে কখনো টের পায়নি। কিন্তু আজ এই তীব্র দৃষ্টির সামনেও এতটুকু ঝোঁকে নাও। বরং ওর ভিতরেও রাগের অযাচিত অধিকার প্রবণতার বিরুদ্ধে এক লেলিহান শিখা জ্বলতে থাকে। তুমি আগে একটু ম্যাচিওর বিহেভ করো, তারপরে আমিও আর আননেসেসারিলি কনসার্ন দেখাবো না। এমনিতেও আমার কোনো শখ নেই তোমার মতো মেয়ের সঙ্গে ফালতু ঝামেলায় জড়ানোর। আমার মতো মেয়ে মানে কি বলতে চাইছো তুমি? লিভ ইট। আই ডোন্ট লাইক কনসিডারেশন এরিক। আমার তোমার দয়া চাই না। নিজেকে যেই আকাশে বসিয়ে রেখেছো না, যে সবাই তোমায় দয়া করছে আর তুমি কারোর দয়া নিতে চাও না, সবাই তোমাকেই ইম্পর্টেন্স দিচ্ছে, সবকিছু তোমাকে ঘিরেই ঘুরছে, এই ভাবনা থেকে বের হও। এত সুপিরিয়রিটি কমপ্লেক্স ভালো নয়। ভালো তো। আমি যখন এমন, আমাকে নিজের হালে ছেড়ে দিচ্ছ না কেন? তোমার সিম্প্যাথি কে চেয়েছে? যদি ছাড়তে পারতাম তাহলে ছেড়ে দিতাম, কিন্তু পারি না বলেই তো।
বললাম না তুমি বুঝবে না। আর যদি আমার একটু লেট হতো তাহলে কি ঘটতে যাচ্ছিল তার কোনো আইডিয়া আছে তোমার? মরে যেতাম, এর চেয়ে তো বেশি কিছু হতো না। শুভমিতা! এরিকের চিৎকারে ওর একদম কাছেই দাঁড়িয়ে থাকা মেয়েটি ভয়ে কেঁপে ওঠে। কিন্তু ওর অস্থির মন, রাগ, ভিতরের মধ্যে বয়ে চলা অশান্তির ঝড় ওকে কিছুতেই সামনের এই মানুষটির রাগের আড়ালের সত্যিকারের চিন্তা, সত্যিকারের আবেগ দেখতে দেয় না। রাগের বদলে আরো রাগ জ্বলে ওঠে ওর। ডোন্ট শাউট, ডোন্ট শাউট এট মি। আমি তোমার গার্লফ্রেন্ড নই যে তোমার চিৎকার সহ্য করব। তাই অস্ফুটে কথাগুলো কানে আসে শুভমিতার। ওর সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির নীল চোখের দৃষ্টি তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে। শুভমিতার হাতের পেশিতে ওর হাতের চাপ বাড়ছে। ও মেয়েটির হাত ধরে আরো নিজের কাছে টানে। শুভমিতাও কেমন যেন সম্মোহিতের মতো হয়ে যায়। এরিকের ঠোঁট ক্রমশ নিচু হয়ে আসে ওর ঠোঁটের কাছে। শুভমিতা বুঝতে পারছে কি ঘটছে, খুব ধীরে, খুব আস্তে। দুজনের নিঃশ্বাস পর্যন্ত মিশে যাচ্ছে একে অপরের সঙ্গে। গরম কিছু স্পর্শ হয় শুভমিতার ঠোঁটে। আবেশে চোখ বন্ধ হয়ে আসে ওর। ক্রমে ধীরে, তারপর গভীরতর হয়ে ওঠে এই চুম্বন। তবে মেয়েটি কোনো প্রতিক্রিয়া দেয় না, শুধু অনুভব করে। ওর ভেতরের সব অস্বস্তি, রাগ, বিরক্তি, ভয়, গ্লানি যেন সমস্ত দূর হয়ে যাচ্ছে এই আবেগের কোমল স্পর্শে। মিনিট দুই বাদে এরিক শুভমিতাকে ছেড়ে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে ওকে, বারবার কপালে চুম্বন করে। আমি কিছুতেই তোমাকে বোঝাতে পারবো না তুমি আমার কাছে ঠিক কতটা। প্লিজ প্লিজ এইভাবে নিজের ক্ষতি করো না। এমন কিচ্ছু করো না যাতে আমার বেঁচে থাকাটা আরো কঠিন হয়ে যায়। পরদিন শুভমিতা যখন ঘুম থেকে ওঠে, ওর মন এক অদ্ভুত আবেশ আর নির্ভরতায় ভরা। খুশিতে মন ডগমগ। কালকের রাতটা এখনো ওর কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। সবার আগে যার মুখটা মনে পড়ে তার সঙ্গে ওর পরিচয় খুব বেশি হলে 4 মাস। তবে এত তাড়াতাড়ি কারোর সঙ্গেও এতখানি জড়িয়ে পড়তে পারে এরিক ওর জীবনে না এলে ও বিশ্বাসই করতে পারত না। ওর খালি মনে হচ্ছে কালকের ওর আচরণটা ঠিক হয়নি। যতবার ওর আচরণের কথা মনে পড়ে যাচ্ছে লজ্জায় ওর মাথা কাটা যাচ্ছে। যে মানুষটাকে বাঁচালো, রক্ষা করলো, তার সঙ্গে কেমন একটা আলটপকা ব্যবহার করে ফেলেছে ও। অবুজের মতো ঝগড়া করেছে। তখন যেটা ভীষণ তীব্র মনে হচ্ছিল, পরে বাড়ি ফেরার পর শুভমিতা মন দিয়ে ভেবে দেখেছে ও কালকে মোবাইলটা পুরো সময় সাইলেন্ট করে রেখেছিল। এক তো কাজের চাপ, আর 2 পৃথা আর এরিকের আচমকা রুক্ষ ব্যবহার ওর ভেতরটা তিতো করে দিয়েছিল। কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করছিল না। তখন রাগের মাথায় ইচ্ছে করে এরিককে ফোন না তোলার অজুহাত দিলেও সত্যি বলতে কি ওর নিজের খেয়ালই ছিল না। তারপরে বাড়ি ফেরার পথে ওই রকম অতিপ্রাকৃত একটা ঘটনার সম্মুখীন হওয়া। অদ্ভুতভাবে শুভমিতা কিছুই ভোলেনি এবার। কিন্তু সবকিছুর মাঝেও ওর মনকে ভরিয়ে রেখেছে যে ঘটনাটা, সেটা এরিকের সঙ্গে ওর বদলে যাওয়া সম্পর্কের সূত্র। ওই অদ্ভুত ঘটনাগুলো না ঘটলে কি এরিকের সঙ্গে ওর সম্পর্কের সমস্ত আড়ালটা মিটে যেতে পারতো? তাই একদিকেও খুশি হয়েছে। এইসব ভাবতে ভাবতে 1 কাপ কফি করে শুভমিতা ওর বিছানায় এসে বসে। আজকেও ছুটি নিয়েছে। রাগ বা জেদ যাই করেই হোক, ওর আসল কাজের কাজ কালকেই হয়ে যাওয়ায় বেশ খানিকটা নিশ্চিন্ত। কালকে ওর কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ দিন, তাই আজকেও সম্পূর্ণ বিশ্রাম নিতে চায়। কালকের জন্য তৈরি হতে হবে, এই জন্য আজকে কাজে এত ঢিলেমি। এখানে এখন সকাল 8টা। ঠিক এই মুহূর্তেই ফোন কল ঢুকে। শুভমিতা এইটারই অপেক্ষা করছিল। ও হাসি মুখে ভিডিও কলের বোতামটা টাচ করে। গুড মর্নিং মা বাবা, কি করছো? এই দুপুরে খাবার বাড়বো। তুই সকালে কিছু খেয়েছিস? হ্যাঁ, কফি নিয়ে বসেছি। শরীর কেমন আছে মা? ওষুধ খেয়েছিস তো? ইউনিভার্সিটি যাবি আজকে? না গো, যাব না আজ। লাস্ট যে প্রজেক্টটা নিয়ে আমি আর পৃথা জয়েন্টলি কাজ করছিলাম, কালকে সেটারই সাবমিশন ডেট আছে। তারই কিছু প্রিপারেশন নিতে হবে আজকে।
শুভমিতা লক্ষ্য করে পৃথা নামটা উঠতে রমার মুখ এক মুহূর্তে যেন গম্ভীর হয়ে যায়। ওর দৃষ্টিও বদলে যায়। তবে মেয়েটি মায়ের ধরন সম্পর্কে অবগত হওয়ায় এই বিষয়টাকে অতটা গুরুত্ব দেয় না। মা, বাবা কোথায়? প্রেশারটা কমেছে? হ্যাঁ রে, কমেছে। শুভ, আজ এত হাসি খুশি, কি ব্যাপার? ওর মনের উচ্ছ্বাস মায়ের কাছে ধরা পড়ে গেলে না চাইতেও শুভমিতার দৃষ্টি অবনত হয়ে যায় লজ্জায়। মেয়ের এইটুকু ছল মা ঠিকই ধরতে পারেন, কিন্তু মুখে কিছু বলেন না। আচ্ছা, তো সেই বিদেশি বন্ধুটা কই? কি যেন নাম? এরিক। হ্যাঁ হ্যাঁ, এরিক। ওকে একদিন দেখাস তো। না মানে, তোর বিপদের দিনে এত সাহায্য করেছে, ওই রকম একটা অ্যাক্সিডেন্টে পাশে থেকেছে। ওকে তো আমাদের তরফ থেকে একটা ধন্যবাদ দিতে হয়। শুভমিতার সকাল থেকে ফুরফুরে মন এই একটা কথায় দমে যায় যেন। কথাগুলির পেছনে থাকা অব্যক্ত শ্লেষ আর বিদ্বেষ ওর কান বুঝতে ভুল করে না। ভিডিও কলের ওপার থেকেও ও সোজাসুজি মায়ের চোখের দিকে তাকিয়ে থাকে। রমা মেয়ের এই দৃষ্টির সামনে বেশিক্ষণ দাঁড়াতে পারে না, চোখ নামিয়ে নেয়। শুভমিতা ভাবতে পারছে না যে ওর মা কোনোদিন ওর সামনেও দুরকমভাবে কথা বলতে পারে। যেখানে রমা খুব ভালো করে জানে সত্যি হোক বা মিথ্যে, শুভমিতা স্পষ্টভাবে বলে, শোনে। ওর কেমন মায়ের সঙ্গে কথা বলার সবটুকু ইচ্ছে এক মুহূর্তে উবে গিয়ে তেঁতো হয়ে গেল ওর মন। মা, আমার কিছু কাজ আছে, আমি তোমার সাথে পরে কথা বলি। হ্যাঁ হ্যাঁ, রাখবি তো। তোর কত ভাইটাল কাজ আছে কালকে। তার আগে একটা কথা শুনে যা। পারমিতা দিয়ে একটা সম্বন্ধ এনেছে। ছেলেটা দেখতে শুনতে বেশ ভালোই, ডাক্তার, শিক্ষিত, বড় পরিবারের, আমাদের একই কাস্টের, ব্রাহ্মণ। বাড়ির লোকও ভালোই, আমাদের অনেক দিনের পরিচিত। ছেলেটার তোকে এক দেখাতেই খুব পছন্দ হয়েছে। না না, আমি বলছি মানে তোকে ওকে বিয়ে করতে হবে এমন মানে নয়। রাগ করিস না, শোন কথাটা। তোর তো আর বেশি দিন নেই ওখানে। এখানে কিছু দেখাশোনা করি, তারপর শেষ মতো তোরই হবে। দুদিন ঘোর, দেখ মানুষটা কেমন, তারপর সব হবে। কিরে শুভ, আমি ছেলেটাকে তোর কথা বলি? মা, আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে, আমি তোমার সাথে পরে কথা বলছি। কথাগুলো বলে রমা কিছু বলতে যাওয়ার আগেই শুভমিতা ফোনটা কেটে দেয়। মোবাইলটা বিছানার উপর ছুঁড়ে ফেলে দেয় ও। সকালের সবটুকু আনন্দের মেজাজ নষ্ট হয়ে গেছে ওর। মা কি ওকে এতটুকু বিশ্বাস করে না? শুভমিতা একটা দীর্ঘশ্বাস ফেলে। কিন্তু সবার আগে ওকে একবার পৃথার সাথে কথা বলতে হবে। মেয়েটা চাইছেটা কি? কাল মেয়েটার জীবনের একটা অমন বিশেষ দিন, আর এখন এই সময়ে ওকে এই কথাগুলো বলে কি লাভ হলো? তুমি যদি নিজে চেষ্টা করতে, তাহলে তো আমাকে আর কিছু করতে হতো না। তা তোমার চেষ্টাটা কিরকম? মেয়েকে সন্দেহ করে তড়িঘড়ি তার বিয়ে দিয়ে দেওয়া? প্রয়োজন পড়লে সেটাই করতে হবে বই কি। মেয়ে আমাদের ভুল সঙ্গে পড়েছে, বাবা হিসেবে তোমার কোনো শাসন আছে? বোঝানোর চেষ্টা করেছো? বরং তোমার প্রশ্রয়েই আজ মেয়ে আমাদের মিথ্যে বলতে শিখেছে। মেয়ে যে মিথ্যে বলছে সেইটা তুমি জানলে কি করে? সম্পূর্ণ একটা বাইরের মেয়ের কথার উপর ভিত্তি করে? বাইরের মেয়ে কোনোদিন এমনি এমনি মিথ্যে বলে না। তাছাড়া তুমি পৃথার গলা শোনোনি? মেয়েটা কতটা চিন্তায় ছিল। ও শুভর সত্যিকারের বন্ধু বলেই সবটা আমাদের জানিয়েছে। ভুল ছেলের পাল্লায় পড়েছে শুভ। তোমার নিজের মেয়ের থেকেও বাইরের মেয়ের উপর যদি এত বিশ্বাস থাকে, তাহলে আমার কোনো কথার তো কোনো জায়গাই থাকে না রমা। আর শুভ যে আমাদের মিথ্যে বলছে তার বেলা কোনো অ্যাক্সিডেন্ট হয়নি ওর। ওই ছেলেটার সঙ্গে নাকি ঝামেলা করে সিঁড়ি দিয়ে নামছিল, আর তখনই ওখান থেকে পড়ে যায়। ওকে ইমার্জেন্সি অবস্থায় ভর্তি করা হয়েছে, সেটা আমরা জানতে পারিনি। কয়েকদিন মেয়েকে ফোনে না পেয়ে আমরা পাগলের মতো করছিলাম, আর ওদিকে দীপ্ত, রেবা ওরাও আমাদের মিথ্যে বলল। বাবা মা হিসেবে মেয়ের আসল অসুখের ব্যাপারে আমরা জানবো না? আর কে বলতে পারে ওই ছেলেটাই হয়তো কোনোভাবে ওকে ধাক্কা দিয়েছে। পৃথা স্পষ্ট করে বলেনি, কিন্তু ওর আকারে ইঙ্গিতেও কি কিছু বোঝনি তুমি? কারোর আকার ইঙ্গিতের থেকেও আমার মেয়ে কি বলছে সেটা আমার কাছে বেশি জরুরি।
তোমার কি শুভকে এতই বোকা মনে হয়েছে যে ও জেনে বুঝে এইসবে জড়াবে? ছোট থেকে চেনো না তুমি তোমার মেয়েকে? শুভ ওর অ্যাক্সিডেন্ট নিয়ে আমাদের সত্যি কথা কেন বলেনি সেটা আমি ওকে জিজ্ঞাসা করব, কিন্তু ওর কাজ মিটে যাক তারপর। এত বড় কবে হয়ে গেল যে আজকাল বাবা মার থেকেও কথা লোকাতে হচ্ছে ওকে। কিন্তু তাই বলে পৃথা ফোনে যে কুরুচিকর ইঙ্গিত দিয়েছে সেইটাকে আমি কিছুতেই সমর্থন করতে পারছি না। আর তোমার মাথা ঠিক নেই, নাহলে তুমিও বিশ্বাস করতে না। আমায় একটা সত্যি কথা বলো তো, পৃথার কথা না হয় বাদই দাও। যদি শুভর সত্যিকারের কোনো বিদেশি ছেলের সাথেই সম্পর্ক গড়ে ওঠে, ও ওকে বিয়ে করতে চায়, তুমি খুশি মনে মত দেবে তো ওকে? হুম। সুতনু ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছিল। রমার কথা শুনে ওর পা থেমে যায়। 1-1.5 মিনিট পর কথা বলে, নির্ভর করছে ছেলেটা কেমন। মেয়ে চাইলে তুমি না করবে না সেটা আমি জানি, কিন্তু আমি তোমার মনের কথাটা জানতে চাইছি। আমার মন, আমার চাওয়া না চাওয়া মনের কথা, এইসবে কারোর কিছু এসে যায় রমা? কিন্তু আমার যায় আসে আমার মেয়ের জীবনে কি হচ্ছে। আমি চাই না আমার মেয়ে এই বংশের অভিশাপের শিকার হোক। তুমি জানো না, 27 বছর আগে রমা কথা শেষ করতে পারে না, এক অজানা ভয়ে শিউরে ওঠেও। আমার তখন বিয়ে হয়নি, কিন্তু এর পর যেগুলো ঘটেছে তুমি ভুলে যাচ্ছ। আমার চোখের সামনে হয়েছে সব। আমি ভুলিনি সেই সময়টা। আমি চাই না অতীতের পুনরাবৃত্তি ঘটুক আবার। আমি চাই না আমার মেয়েকে হারাতে। আর তার জন্য আমাকে যা করতে হয় আমি করব, যত দূর যেতে হয় যাব। মেয়ের ভালোর জন্য যদি ওর কাছে আমাকে খারাপও হতে হয়, তাতেও আমার বিন্দুমাত্র আফসোস থাকবে না। দাদা বৌদি আছো? আসবো? শুভমিতা রেবা আর দীপ্তর ঘরের কাছে এসে দরজায় কড়া নাড়ে। আরে শুভ যে, এসো এসো। রেবা একটা চেয়ার টেনে দেয় শুভমিতার বসার জন্য। না বৌদি, আজকে আর বসবো না, এবার বেরোতে হবে। শুভমিতা রেবার কাছে এসে ওর পায়ে হাত দিয়ে প্রণাম করে। আরে আরে কি করছো? আজ আমার লাইফের সব থেকে ভাইটাল ডে। এখানে তো আর বাবা মা নেই, কিন্তু তোমরাই আমার বড় দাদা বৌদির মতো। তোমাদের আশীর্বাদ ছাড়া এমন একটা দিন কিভাবে সম্পূর্ণ হয় বলো? দীপ্তকে প্রণাম করতে গেলে ও বাধা দিলে শুভমিতা বলে, না দাদা, আজকে কোনো বারণ শুনবো না। তোমাদের আশীর্বাদ না পেলে আমার দিন সম্পূর্ণ হবে না। আরে সে তুই আমাদের প্রণাম না করলেও আমরা তোর সঙ্গে সব সময় আছি। আমরা কতটা প্রণামের যোগ্য জানি না বোন, কিন্তু তুই আমাদের এতখানি বিশ্বাস করেছিস, ভালোবেসেছিস, এইটাই সবচেয়ে বড় পাওনা। আজকের দিনটা খুব ভালো কাটুক। অল দ্য ভেরি বেস্ট। আর এরকম দিন আরও ফিরে আসুক তোর জীবনে, এটাই কামনা করি। নে, এটা ধর। রেবা শুভমিতার হাতে কতগুলো চকলেট ধরিয়ে দিয়ে একটা ওর গালে ঢুকিয়ে দেয়। থ্যাংক ইউ বৌদি, কিন্তু পুচকে দুটো কোথায়? স্কুলে বেরিয়ে গেছে না? হ্যাঁ রে, তুই বাড়ি ফিরে ওদের সঙ্গে দেখা করে নিস। ওকে, আমি আসছি তবে। হ্যাঁ, সাবধানে আয়, সব খুব ভালো হবে, একদম টেনশন করবি না। আজ শুভমিতার পেপার প্রেজেন্টেশন। ও আজ আসার সময় পৃথা আর এরিক দুজনকেই কল করে নিয়েছে। পৃথার সঙ্গে ওর যাই মনোমালিন্য হোক না কেন, কাজের জায়গায় এসব গুরুত্ব দিলে চলে না। তবে শুভমিতা ঠিক করেছে আজকের দিন পেরিয়ে গেলে ও মেয়েটির সঙ্গে কথা বলবে। আজকে প্রফেসর অ্যালবার্ট ছাড়াও 2-3 জন বাইরের প্রফেসর থাকবে, যাদের সামনে ওর গবেষণা ব্যাখ্যা করতে হবে। ও অসুস্থ ছিল বলে পৃথা নিজে সই করে ওদের গবেষণাপত্র জমা দিয়েছে। যে পত্রিকায় প্রকাশিত হয়েছে ওদের গবেষণা, সেখান থেকেই বাকি কাজটা করতে হবে ওদের। ওর কাছে একটা পেন ড্রাইভ আছে, বাকি মূল অংশটা পৃথার কাছে। সেই অনুযায়ী আজ ওরা ব্যাখ্যা করবে পুরো বিষয়টা। হলে প্রবেশ করে শুভমিতার চোখ একবার আশেপাশে ঘুরে নেয়, কিন্তু না, কাঙ্ক্ষিত জনকে দেখা গেল না। আজকে এরিকেরও এখানে থাকার কথা। শুভমিতার সঙ্গে ওর কথা হয়েছে। এরিক বলেছে ও ঠিক সময় পৌঁছে যাবে। পৃথা প্রজেক্টরের সঙ্গে ওর ল্যাপটপকে কানেক্ট করছিল। শুভমিতা ওর পাশে গিয়ে বসে। অল ওকে? ইয়া, এভরিথিং ইজ গোয়িং রাইট। তুই একদম টেনশন নিস না, ওকে? জাস্ট চিল। তুই ওখানে বস,
আমি আসছি। আমাদের সিরিয়াল নাম্বার 4। ওকে। শুভমিতা সিটে বসতে যাবে তখনই ওর ফোনে একটা মেসেজ আসে। মেসেজ দেখে ওর ভ্রু কুঁচকে যায়, কিন্তু ও এই ব্যাপারে বেশি পাত্তা না দিয়ে ফোনটা সাইলেন্ট করে দেয়। মিনিট 5 পর অধ্যাপকরা একে একে সেমিনার হলে ঢুকে পড়েন। নির্দিষ্ট সময় মেনে মিটিং শুরু হয়। শুভমিতার আগেও 2-3 জন ছিল। তাদের প্রশ্নোত্তর পর্ব, গবেষণা সংক্রান্ত আলোচনা আরম্ভ হয়। পৃথাও হাসি মুখে ওর পাশে এসে বসে। কি রে, কেমন আছিস? অল গুড? হ্যাঁ রে, ঠিকই আছি। কালকের বিহেভিয়ারের জন্য রাগ করেছিস? আই এম এক্সট্রিমলি সরি রে। আসলে ছেলেটা তোকে নিয়ে এত বাড়াবাড়ি করে যে ছাড় না পৃথা, এখন ওসব কথা বাদ দে, যা হওয়ার হয়ে গেছে। এখন এদিকে কনসেন্ট্রেট কর। আই নো, আই লাভ ইউ সো মাচ। জানতাম তুই আমার উপর রাগ করে থাকতেই পারবি না। তুই এত ভালো কি করে রে? পৃথা আলতো করে বন্ধুর হাতের উপর হাত রাখে। শুভমিতাও মৃদু হেসে বন্ধুকে ভরসা দেয়, তবে ওর একবার সকালে মায়ের কথাগুলো মনে পড়ে যায় শুধু। মিনিটখানেক বাদে পৃথার কাশি শুরু হলে ও শুভমিতার থেকে জল চায়। এই শুভ, জল আছে তোর কাছে? আমি আনতে ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ আছে, দাঁড়া আমি দিচ্ছি। শুভমিতা ওর ব্যাগ থেকে জল বের করে পৃথাকে দেয়, কিন্তু চেয়ার থেকে হাত বাড়াতে গিয়ে ওর সামনে ডেস্ক থেকে ওর একটা ফাইল আর একটা পেন নিচে পড়ে যায়। ও পৃথার হাতে জল দিয়ে ওগুলো তুলে নেয়। পেনটা গড়িয়ে আরেকজনের সিটের তলায় চলে গেছে। এক্সকিউজ মি, আপনি কি পেনটা আমাকে দিতে পারবেন? ওটা আপনার ডেস্কের নিচে চলে গেছে। শিওর। ভদ্রলোক তার সিটের তলা থেকে পেনটা তুলে শুভমিতার হাতে দিয়ে দেয়। প্রায় 2 ঘন্টা পর শুভমিতাদের সিরিয়াল নম্বর আসে। পৃথা প্রজেক্টর থেকে কানেক্ট করবে আর পুরো বিষয়টা ব্যাখ্যা করবে শুভমিতা। ও জল খেয়ে একটু গলা ভিজিয়ে নেয়। ওদের নামে ডাক পড়লে মেয়েটি আত্মবিশ্বাসী ভঙ্গিতে এগিয়ে যায়। হঠাৎ শুভমিতার চোখের সামনে সব ঝাপসা লাগে। ওর মাথা টলছে। কি হয়েছে ঠিক বুঝতে না পারলেও মেয়েটি নিজেকে শক্ত করে দাঁড়িয়ে থাকার চেষ্টা করে। আজ ওর জীবনের ভীষণ গুরুত্বপূর্ণ একটা দিন। ওর এতদিনের পরিশ্রম, অধ্যাবসায় সব কিছু আজকের দিনটার জন্য ও কিছুতেই দুর্বল হতে পারে না। এই শুভমিতা, আর ইউ ওকে? কি হয়েছে তোর? না না পৃথা, আমি ঠিক আছি। আসলে মাথাটা এত ঘুরছে কেন বুঝতে পারছি না। পৃথা, আমায় ছাড়, তুই যা, তাড়াতাড়ি গিয়ে কানেক্ট কর, কিছুটা স্টার্ট কর, তারপর আমি এক্সপ্লেন করব বাকিটা। কিন্তু তোকে ছেড়ে আমি কি করে যাব? শাট আপ পৃথা, ডোন্ট অ্যাক্ট ফুল। ফর গড সেক জাস্ট গো। আমার থেকেও কাজটা বেশি ইম্পর্ট্যান্ট। এটা আমাদের ড্রিম প্রজেক্ট, ভুলে যাস না। ওকে ওকে ওকে, আমি যাচ্ছি, তুই বস। যদি কোনো প্রবলেম হয় আমাকে প্লিজ কল করবি। ওকে ওকে, জাস্ট গো নাও। পৃথা, তুমি একা এলে, শুভমিতা কোথায়? পৃথা প্রেজেন্টেশনের জায়গায় এগিয়ে আসলে প্রফেসর অ্যালবার্ট ওকে জিজ্ঞাসা করে, তোমাদের থেকে এরকম আনপ্রফেশনাল বিহেভিয়ার আমি এক্সপেক্ট করিনি। উই আর এক্সট্রিমলি সরি স্যার। আসলে শুভমিতা একটু অসুস্থ হয়ে পড়েছে হঠাৎ। আমি স্টার্ট করছি, ও একটু ফ্রি হয়ে গেলে আমাদের জয়েন করবে। হ্যাঁ? অ্যালবার্ট ওর সহকর্মীদের দিকে তাকায়। ওদের সঙ্গে কথা বলে ওরা সহমত হলে মেয়েটিকে বলে, ওকে, ইউ স্টার্ট ইওর প্রেজেন্টেশন। শুভমিতার কানে টুকরো টুকরো কথা পৌঁছাচ্ছে। ও নিজেকে শক্ত করার আপ্রাণ চেষ্টা করে চলেছে, কিন্তু ওর শরীর আর মস্তিষ্ক যেন বিদ্রোহ করছে ওর সঙ্গে। মেয়েটির চোখের সামনে সবকিছুই যেন ঝাপসা হয়ে আসে। নিজেকে পালকের মতো হালকা মনে হচ্ছে ওর মনে হচ্ছে ওর শরীর ছেড়ে দিচ্ছে। ঠিক তখনই কোথা থেকে একজন এসে ওকে নিজের সঙ্গে জড়িয়ে ধরে ফেলে। শুভমিতা, শুভমিতা, আর ইউ ওকে? খুব ধীরে কানের একদম কাছ থেকে বলা কথাগুলো মেয়েটি শুনতে পাচ্ছে, কিন্তু ওর সমস্ত ইন্দ্রিয় একযোগে যেন সামনে বড় স্ক্রিনের দিকে রয়েছে, যেখানে ফুটে উঠেছে ওর স্বপ্নের প্রজেক্ট। অথচ প্রথম পাতায় গবেষকের নামের জায়গায় কোথাও ওর নাম নেই। শুভমিতাদের গবেষণার মোট 2টো পেপার প্রকাশিত হয়েছে। তার মধ্যে যে পত্রিকায় একটি পত্র প্রকাশিত হয়েছে সেটা শুভমিতা এখনো চোখেই দেখেনি। ও সে সময় অসুস্থ ছিল, আর জ্ঞান ফেরার পরও কাজ করা বা ভাবনার মতো অবস্থায় ছিল না। পৃথা অবশ্যকে জিজ্ঞাসা করেছিল কি করবে। শুভমিতা সব কিছু তৈরি ছিল,
কিন্তু শেষ মুহূর্তে ওই দুর্ঘটনাটা ঘটে যাওয়ায় ও বাকিটুকু পৃথার হাতেই দিয়ে যায়, যাতে মেয়েটি ওটা প্রকাশ করে দিতে পারে। আজকে ওই পেপারটা নিয়ে আলোচনার সঙ্গে আরও একটা পত্র জমা দেওয়ার কথা, কিন্তু সেটা পরে, ওর নিজের একক। শুভমিতা কিছু বলতে চাইছে, কিন্তু পারছে না। শারীরিক অবস্থার অবনতি, বিশ্বাসঘাতকতার বিষ, সবকিছুই মেয়েটির মস্তিষ্কে যেন অভ্যস্ত হয়ে উঠতে পারছে না। পৃথা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করছে সেটা ওর বহুদিনের পরিশ্রম, প্রচুর পড়াশোনা, রাত জেগে বিভিন্ন ঝড় ঝাপটা পেরিয়ে তৈরি করা ফল। এর অধিকাংশ তৈরি করেছে ও, পৃথা ছিল শুধু সহায়ক। মেয়েটির সঙ্গে ও অনেক আলাপ আলোচনা করেছে, ও নিজস্ব তৈরির সিদ্ধান্তও জানিয়েছে, অথচ আজ মূল জায়গায় এসে পুরো ব্যাপারটাই উল্টে দিল। শুভমিতা সহায়ক আর মূল গবেষক পৃথা। শেষ মুহূর্তে কারচুপি করেছে ও। শুভমিতা জানে পৃথা এই প্রকল্পের সঙ্গে এতটাই অন্তরঙ্গভাবে জুড়ে রয়েছে যে ও যদি আজকে পুরোটা ব্যাখ্যা করে তাহলে ওকে ও নির্মাতা ভাবা অস্বাভাবিক নয়। ডক্টর অ্যালবার্টের কাছে শুভমিতা ওর একক গবেষণা করছে, এটা সেটা নয়। সুপারভাইজার হিসেবে খাতায় কলমে অ্যালবার্ট থাকলেও এটা সম্পূর্ণ ওর স্বাধীন আর নিজস্ব প্রকল্প। অ্যালবার্টও পুরোপুরি অবগত নয় এর খুঁটিনাটি বিষয়ে, কিন্তু পৃথা আর ওর যুগ্ম অবদান রয়েছে। যদিও সিংহভাগ ওরই থিসিস, পৃথা চাইলেও কোনোদিন ওকে অস্বীকার করতে পারবে না, কারণ সেটা সম্ভব নয়। কিন্তু খুব সহজেই ওকে ম্লান করে দিতে পারে, আর এখন সেটাই করছে মেয়েটি। অথচ ওর আত্মবিশ্বাসী পেশাদারি গাম্ভীর্য দেখে ছল ধরার এতটুকু উপায় নেই। শুভমিতা, লিসেন টু মি, স্টে স্ট্রং, জাস্ট স্টে স্ট্রং অ্যান্ড জাস্ট হ্যাভ দিস ড্রিঙ্ক। শুভমিতা খুব আলগোছে শুনতে পাচ্ছে একটা খুব মৃদু অথচ উদ্বিগ্ন গলা। হল জুড়ে গমগম করছে পৃথার কণ্ঠ। এরই মধ্যে এরিক শুভমিতাকে টেনে নিয়ে যায় কনফারেন্সের পিছন দিকে দরজা থেকে বাইরে। মিতা, জাস্ট হ্যাভ দিস ড্রিঙ্ক। কিচ্ছু হবে না তোমার, স্ট্রং থাকতে হবে। ইউ হ্যাভ টু ফাইট ফর ইউর ওন। তুমি হার মেনে নিতে পারো না, ইউ হ্যাভ টু গেট ব্যাক। আমি তোমাকে বারণ করেছিলাম কেউ কোনো ড্রিঙ্ক অফার করলে নেবে না, কারোর থেকে নর্মাল ওয়াটার পর্যন্ত খাবে না। কেন তুমি কখনো আমার কোনো কথা শোনো না বলো তো? ওকে ওকে, তুমি শুধু বসো আর একটু বিশ্রাম নাও। শুভমিতার চোখ ঢুলঢুলু হয়ে রয়েছে, তবুও নিজেকে শক্ত করার চেষ্টা করে যাচ্ছে। এরিক যে জলটা এনেছে সেটা আরেকটু ওকে খাইয়ে দেয়। তুমি পারবে, আমি জানি তুমি পারবে। পৃথা যে ওর জলের বোতলে কিছু মিশিয়েছিল সেটা বুঝতে পারছে ও। ওটা খাবার পর থেকেই ও নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারাচ্ছে। কিছুক্ষণ পরে শুভমিতা একটু শান্ত হয়েছে বুঝতে পারলে এরিক আবার ওকে ধরে ধরে ও নির্দিষ্ট চেয়ারের কাছে নিয়ে গিয়ে বসিয়ে দেয়। শুভমিতা মাঝের সারির শেষের কোণায় বসেছিল। এরিক ওকে এনে হাত ধরে বসিয়ে দেয় ওখানে। শুভমিতা একবার শক্ত করে এরিকের হাতটা ধরে। এরিক ওকে আশ্বাস দেয়। তারপর ছেলেটি নির্দিষ্ট বসার জায়গায় ফিরে যায়। কনফারেন্স রুমে পিন পড়লেও শোনা যাবে, শুধু যে কথা বলছে সে আর প্রশ্নকর্তার কথাই শোনা যাচ্ছে। শুভমিতা খুব ভালো করে সামনে তাকায়। বড় স্ক্রিনে ফুটে ওঠা সাদা কালো অক্ষরগুলোর দিকে গভীর মনোযোগ দিয়ে দেখছে ও। মেয়েটার নিপুণতা মানতে হয়, এমন সূক্ষ্মভাবে ওর লেখার ধরনটা বদলে দিয়েছে যে কেউ ধরতেই পারবে না। পেন ড্রাইভটা বিশ্বাস করে বন্ধুর হাতে তুলে দিয়েছিল মেয়েটা, আর এখন বন্ধুত্বের উপহার পাচ্ছে। হঠাৎই প্রেজেন্টেশনের মাঝপথে শুভমিতা উঠে দাঁড়িয়ে প্রশ্ন করে, এক্সকিউজ মি স্যার, আমার কিছু জিজ্ঞাসা করার আছে মিস গুপ্তাকে। শুভমিতা, আমাদের প্রবলেম সলভিং সেশনের পরে আছে, এটা ইন্টারাপ্ট করার সময় নয়। আই নো স্যার, কিন্তু এটা আর্জেন্ট। আই হ্যাড বিন দ্য কোলাবোরেটর ইন দ্য প্রজেক্ট। আমার মনে হয় মিস পৃথা এতে কিছু মাইন্ড করবে না। অফকোর্স শুভমিতা, আমার কোনো প্রবলেম নেই, তুমি যা জানতে চাও জিজ্ঞেস করতে পারো। পৃথা স্থির দৃষ্টিতে তাকিয়ে রয়েছে শুভমিতার দিকে। ওর চোখে তির্যক ঘৃণা, কিন্তু ঠোঁটে আত্মবিশ্বাসী হাসি, যেন কোনোভাবেই শুভমিতার কিচ্ছু প্রমাণ করতে পারবেন না। আপনারা জানেন এই প্রজেক্টে আমি আর পৃথা দুজনে কোল্যাব করেছি। আমাদের দুজনের ইকুয়াল ইনভেস্টমেন্ট রয়েছে এতে। কিন্তু আমার মনে হচ্ছে মিস পৃথা নিজের ওপর ওভারলি এমফাসাইজ করছেন। উনি আমার অ্যাকচুয়াল পেপার চুরি করে কিছু স্লাইড চেঞ্জেস এনে নিজে পুরো ক্রেডিট নিচ্ছেন।
আমি ওনার ওপর প্ল্যাগারিজম চার্জ আনতে চাই। মিস চ্যাটার্জি, আপনি নিশ্চিত আপনি কি বলছেন? প্রফেসর স্টিভের স্বর গমগম করে ওঠে নিস্তব্ধ হলের ভেতর। শুভমিতা স্টিভের চোখে চোখ রেখে উত্তর দেয়, ইয়েস স্যার। আপনার কথা যদি মিথ্যে হয় তাহলে এর ফলাফলটা কি হতে পারে ভেবে দেখেছেন? ইয়েস স্যার। ওকে দেন, প্ল্যাগারিজম চেক করা হবে, কিন্তু আপনার কাছে এভিডেন্স কি আছে? আমার কাছে অরিজিনাল ডকুমেন্ট আছে, মিস পৃথা আর আমার সিগনেচার সমেত, যেখানে আমি কতটুকু করেছি আর মিস পৃথা কতটুকু করেছে সেটা ডিটেক্ট করা ডিফিকাল্ট নয়। আর সেই সিগনেচার ক্রিয়েটেড কিনা সেটাও হোপফুলি বোঝা যাবে। আপনাদের যেহেতু এটা ফার্স্ট পাবলিশড ওয়ার্ক আর আপনারা দুজনেই কোলাবোরেটর, অরিজিনাল ডকুমেন্ট হিসেবে আপনাকে সবটুকুই সাবমিট করতে হবে ফল ডিটেক্ট করার জন্য। শুভমিতা ওর পেনড্রাইভ সংযোগ করে ল্যাপটপ খোলে। পৃথার মুখে বাঁকা হাসি। ঠিক আরেকটু পরেই একটা পৈশাচিক উল্লাসে ভরে উঠবে ওর মন, কারণ শুভমিতা কিছুই প্রমাণ করতে পারবে না। ওর তৈরি আসল গবেষণাপত্রটার সফট কপি নষ্ট করে দিয়েছে ও। মিথ্যা বলার জন্য বরং শুভমিতার কেরিয়ারেই মোটা দাগ পড়ে যাবে, সঙ্গে মেয়েটির মনোবল যেভাবে ভেঙেছে ও, সেটাও আর ফিরে আসবে না। অর্থাৎ ওর রাস্তা পরিষ্কার। কিন্তু হঠাৎ বড় স্ক্রিনে শুভমিতার তৈরি আসল গবেষণাপত্রটির ডকুমেন্ট ফুটে উঠলে পৃথা অবাক হয়ে যায়। ওর মুখ বিবর্ণ হয়ে ওঠে। এটা কি করে সম্ভব হতে পারে? ও শুভমিতার আসল কপিটা নিজে চোখে নষ্ট হতে দেখেছে। তাহলে কি রিয়ান ওকে ঠকালো? পৃথার হাত পা ঠান্ডা হয়ে আসছে। ও স্বপ্নেও ভাবতে পারেনি এভাবে ওরই চাল ওর কাছে বুমেরাং হয়ে আসতে চলেছে। সহসা ওর চোখে পড়ে একদম দ্বিতীয় সারির প্রথম দিকে বসে থাকা এরিকের দিকে, যার চোখ ওর উপরে স্থির আর মুখে তীর্যক হাসি। ওর চোখ দুটো ভয়াবহ হিংস্রতায় জ্বলে ওঠে। কেউ বিশ্বাস করবে না ওকে। শি ইজ লাইং। ও আমার পেপার চুরি করেছে। এটা আমার অরিজিনাল রিসার্চ ওয়ার্ক, যেটা আমি নিজে তৈরি করেছি। বরং এই পেপারটা পাবলিশ হওয়ার আগে ও আমাকে বিট্রে করে নিজের সব ক্রেডিট নিয়ে নিচ্ছিল। সেটা আমি কোনোভাবে আটকেছি। এন্ড আই এম শিওর এটা কোনো ডিজিটাল ফেকনেস। শাট আপ, জাস্ট শাট আপ মিস পৃথা গুপ্তা। এইটা সম্পূর্ণ চুরি করা। এই প্রজেক্টের মেন পার্টটা শুভমিতা চ্যাটার্জির করা, সেইটা আপনি পুরোটাই নিজের বলে চালিয়ে দিয়েছেন। প্ল্যাগারিজম ডিটেক্টর কখনো মিথ্যা কথা বলে না। আর আপনার এই কাজের জন্য এই ইউনিভার্সিটি থেকে আপনাকে স্যাক করা হবে। আর শুধু তাই নয়, আপনি আপনার প্রথম পাবলিশ পেপারেই যা করেছেন, এর জন্য যাতে আর কোথাও ডক্টরেট বা রিসার্চ করতে না পারেন সেই ব্যবস্থাও নেওয়া হবে। আর নাও ইউ উইল বি আউট অফ দিস রুম জাস্ট নাও। স্যার এরকম করবেন না, আমার কেরিয়ার শেষ হয়ে যাবে। সেটা চুরি করার আগে ভাবা উচিত ছিল। জাস্ট গেট আউট ফ্রম হিয়ার। আমি নইলে তোমার বেসিক সার্টিফিকেটটাও ক্যান্সেল করে দেবো। পৃথার মাথা নিচু হয়ে আসে, হাতের মুঠো শক্ত। শুভমিতার অদূরে বসে থাকা এরিকের দিকে একটা চূড়ান্ত ঘৃণা, ক্ষোভ ও বিদ্বেষের হিংস্র দৃষ্টি নিক্ষেপ করে সেখান থেকে বেরিয়ে যায়। এর পরিণাম ও দেখে নেবে। শুভমিতা, প্লিজ কাম ফরওয়ার্ড and explain your work. শুভমিতা আত্মবিশ্বাসে ও রিজু ভঙ্গিমায় এগিয়ে যায় স্টেজের কাছে। অদূরে বসে থাকা এরিক তখনও ওর দিকে চেয়ে আছে। ওর ঠোঁটে মন ছুঁয়ে যাওয়া উৎসাহের, উদ্যমের হাসি। দূর থেকেও ও মেয়েটিকে হাত তুলে অল দ্য বেস্ট জানায়। শুভমিতারও মনে হয় ওর আত্মবিশ্বাস যেন দ্বিগুণ বেড়ে গিয়েছে। ওর ঝরঝরে ইংরেজি টানে ওর থিসিস ব্যাখ্যা করা শুরু করে। কনফারেন্স শেষ হয়েছে। এরিক ওদের বিভাগে কিছু ফাইল ঘাঁটাঘাঁটি করছিল। এমন সময় কোথা থেকে একজন ঝড়ের বেগে এসে ওকে সামনে ঘুরিয়ে ওর কলার ধরে ওকে দেওয়ালে চেপে ধরে। তারপর ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। আচমকা এত কিছুর জন্য এরিক প্রস্তুত ছিল না, তাই এক মুহূর্ত ভেবাচাকা খেয়ে গেলেও হামলাকারী যে ওর একান্ত নারীটি সেইটা বুঝতে পেরে ওর ডাকে সাড়া দেয়। ও ধীরে ধীরে গাঢ়তর হয় ওদের চুম্বন। 2-3 মিনিট পর আলাদা হলে শুভমিতা ওর গলাটা জড়িয়ে ধরে। থ্যাংক ইউ সো মাচ। তুমি যদি এই পেনড্রাইভটা না দিতে আর আমি আমার কাছে থাকা পেনড্রাইভটা ইনসার্ট করতাম, তাহলে হয়তো এতক্ষণে সবটা শেষ হয়ে যেত। শু, এখন আর এসব কথা নয়। তুমি নিজের জন্য লড়াই করেছো আর জিতেছো। তাতে যা করার তুমিই করেছো। আমি জাস্ট
একজন কালপ্রিটের আসল চেহারাটা সবার সামনে আনতে হেল্প করেছি। It was all because of you. Thank you, Eric. Thank you so much for everything. Thank you for coming into my life. Thank you for loving me so much. তুমি যে আমাকে কতটা চেঞ্জ করে দিয়েছো সেটা তুমি নিজেও জানো না মিতা। আই লাভ ইউ। আই লাভ ইউ টু দ্য হিল অ্যান্ড হেভেন। শুভমিতা ওর বুকের কাছে কাঁদছে অনুভব করে ও মেয়েটির মুখ তুলে ধরে নিজের সামনে। কি হয়েছে, কাঁদছো কেন? এরিক, পৃথা, আমি ওকে এত ভালোবাসতাম, বিশ্বাস করতাম, ও আমাকে এভাবে ঠকালো। তুমি না থাকলে সেই সময় হয়তো আমি আর উঠতেই পারতাম না। আমার সবকিছু এক মুহূর্তে শেষ হয়ে যাচ্ছে মনে হচ্ছিল। চুপ 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 চুপ, একদম চুপ, একদম কাঁদবে না। ও তোমার ভালোবাসা, বিশ্বাস, চোখের জল কোনো কিছুই পাওয়ার যোগ্য নয়। আচ্ছা, আমার অরিজিনাল ম্যানুস্ক্রিপ্ট তুমি পেলে কি করে? আর পৃথা যে এমন কিছু করবে তুমি জানতে? আমি তোমার মতো অন্ধ নই। পৃথার ওপর আমার প্রথম থেকেই সন্দেহ ছিল। তুমি ওকে বন্ধু মনে করলে ও তোমাকে কোনোদিনও পছন্দ করতো না, কিন্তু তোমার থেকে লাভ পেত বলে ও ভালো হবার নাটক করতো শুধু। তুমি হয়তো দেখেছো, ওর সঙ্গে আমিও মিশেছি। ওর সব চালাকিটাই আমি বুঝতাম, কিন্তু তুমি ওকে ভালোবাসো আর বন্ধু মনে করো, সেই কারণে আমি কিছু বলিনি। আর বললেও উল্টে আমাকেই অবিশ্বাস করতে। ওভাবে মুখ ফোলানোর কিছু হয়নি। তুমি আমাকে ছাড়া সবাইকেই ভগবানের দূত মনে করো, ভাবো যে সবাই খুব ভালো। একটা শুধু সুযোগ চাই না খোঁচা মারার? আসল কথাটা বলো না। তুমি যখন ওকে পেন ড্রাইভটা দেবে বলেছিলে তখনই আমার সন্দেহ হয়েছিল, এতখানি সাধু ওকে কি করে ভাবি বলো তো। তাই একদিন দুপুরে তুমি ঘুমিয়ে পড়ার পর আমি ওইটার একটা অরিজিনাল কপি করে নিজের কাছে নিয়ে নিয়েছিলাম। কিন্তু আমার কাছে তো সবসময় একটা এক্সট্রা নোট থাকে। ওকে যেটা দিয়েছি সেটা ছাড়াও আমার নিজের ল্যাপটপে একটা সেভ আছে, আর ওটা পাসওয়ার্ড প্রোটেক্টেড। তাহলে আমার ল্যাপটপেরটা কিভাবে ডিস্ট্রয় করলো? আমার ল্যাপটপ ওকে আমি কোনোদিন দিইনি, এটা আমার স্পষ্ট মনে আছে। ওইটাও করেনি, করেছে ওর বয়ফ্রেন্ড রিয়ান শর্মা। কি? কে রিয়ান? আর কি বলছো? ওর বয়ফ্রেন্ড তো প্রতীক ভার্মা, ওর লিভ ইন পার্টনার। হ্যাঁ তো, প্রতীকবাবু বয়ফ্রেন্ড নয়, কথা আমি একবারও বলেছি। উনি অল টাইম, আর রিয়ান হচ্ছেন পার্ট টাইম সার্ভিস দেওয়ার লোক। আমি ওদেরকে একসাথে একাধিকবার মেক আউট করতে দেখেছি। রিয়ান হলো সেই লোক যার সঙ্গে একদিন তোমার ইউনিভার্সিটিতে আলাপ হয়েছিল। আমি যে তোমাকে লোক দেখলেই তার সঙ্গে আলাপ জমাতে বারণ করি সেটা এমনি এমনি নয়। রিয়ানের সাবজেক্ট বোধহয় তুমি লক্ষ্য করোনি। হি ইজ আ টেক ব্রিলিয়ান্ট। পৃথা ওর ওই বেড টাইম বয়ফ্রেন্ডকে রিকোয়েস্ট করেছিল ওর ডিগ্রি পাওয়ার পথের বাধাটাকে সরিয়ে দিতে। শুভমিতা ভাষা হারিয়ে ফেলেছে। বিশ্বাসঘাতকতার ক্ষত ওর মধ্যে ভাইরাসের মতো ছড়িয়ে যাচ্ছে। ও ভাবতেই পারছে না ওর চোখের সামনে এত কিছু ঘটেছে আর ও কিছুই জানতে পারেনি। এরিক শুভমিতার ঠোঁটে আবার ঠোঁট মিলিয়ে দেয়। এই চুম্বনে মেয়েটিও সমানভাবে অংশ নেয়, বরং আরো তীব্র হয়ে ওঠে তা। শুভমিতা শান্ত হয়েছে বুঝতে পারলে এরিক ওকে ছেড়ে দেয়। তুমি কি করে এত কিছু জানলে? চোখ কান খোলা রেখে। আমি কি আর তোমার মতো আকাশে চোখ রেখে চলি? যা তা, তোমার সব দিকেই নজর। ওরা মেক আউট করছে সেসবও দেখে বসে আছে একেবারে। আর এত কিছু যখন জানো আমাকে বলনি কেন? ও বাবা, এই মেয়েটাকে নিয়ে আমি কি করি? তার মানে তুমি বলতে চাইছো আমি তোমার সঙ্গে কিছু না করে শুধু শুধু ওদের... শাট আপ! উল্টো পাল্টা না বলে আসল কথাটা বলো। দেখো, কোনো কংক্রিট এভিডেন্স আমার কাছে ছিল না, আর আমি যদি শুধু শুধু ওদের ব্যাপারে বলতাম তুমি আমাকে ঘোরতর সন্দেহ করতে। তারপর তো সব আশা ভরসা শেষ হয়ে যেত। আজকের এই মোমেন্টটা কোনোদিনই আসতো না। ওদের মেক আউট সেশন শুনে তোমার কি আর এত জ্বলন হতো? কি যা তো অশুভ প্রকৃতির লোক হ্যাঁ তুমি। লজ্জায় শুভমিতার গাল আরক্ত হয়ে ওঠে। এই ধরনের কথা, ঘনিষ্ঠতা সবকিছুই ওর কাছে খুব নতুন, কিন্তু অদ্ভুত এক শিরশিরানি অনুভূতি আছে। এরিকের মোলায়েম ফিসফিসে স্বর, আবেগ, ওর শরীরের ঘ্রাণ সবকিছু মিলিয়ে শুভমিতা নিয়ন্ত্রণে থাকছে না। ও নিজের ঠোঁট কামড়ে ধরে। ছেলেটি ওর অভিব্যক্তি দেখে মেয়েটির গলায় মুখ ডুবিয়ে দেয়। সেমিনারের পর গলার কাছে দুটো টাইট বোতাম খুলে দিয়েছিল শুভমিতা।
এখন সেই উন্মুক্ত স্থানে এরিকের চুম্বনের স্পর্শ পেয়ে থরথর করে কেঁপে ওঠে ওর শরীর। কি করছো? কেউ এসে যাবে। এদিকে এখন কেউ আসবে না, এছাড়া বিকেল হয়ে গেছে। কথাটা শুভমিতা নিজেও জানে, তাই এখানে এসেই প্রথম পদক্ষেপ নিয়েছিল ও। এরিক ওর গলায় ছোট ছোট অথচ গভীর চুম্বন করছে। শুভমিতা এরিকের বাদামি চুলগুলো শক্ত মুঠি করে ধরে আছে। ওর সারা দেহে কাঁটা দিচ্ছে, শরীর জুড়ে হরমোনের দাপাদাপি বাড়ছে। বুটের ভিতরে মোজা পরা পায়ের আঙুলগুলো ক্রমশ সংকুচিত হয়ে যাচ্ছে নিজের মধ্যে। এরিক যখন ওর মণিকুণ্ঠিটা ঠিক নিচে চুম্বনের সঙ্গে জিভ বুলিয়ে দেয়, শুভমিতা কেঁপে ওঠে। গভীর আবেশে ওর মুখ থেকে শীতকার বেরিয়ে আসে। ও নিজেকে আরেকটু লেপ্টে দেয় প্রেমিকের শরীরে। প্রেমিকটিও আরো গভীর হয়ে ওঠে। বাহ 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 বাহ, অসাধারণ। পেছন থেকে কর্কশ গলার আওয়াজ আসতে ওদের সমস্ত উত্তেজনা মুহূর্তে ছুটে যায়। শুভমিতা চিৎকার সরে যায় এরিকের থেকেও। ওর জোরে জোরে নিঃশ্বাস পড়ছে, ওর চুল এলোমেলো। বুকের শার্টের আরো দুটো বোতাম খুলে গিয়েছিল। ও হাত দিয়ে কোনো রকমের চুলগুলো ঠিক করে জামার বোতামগুলো জলদি আটকে নেয়। ওর সামনে জ্বলন্ত হিংস্র মুখে পৃথা দাঁড়িয়ে আছে। আমার কেরিয়ার শেষ করে দিয়ে এখানে ভালোই তো চলছে। এরিকও ভীষণ উত্তেজিত হয়েছিল, তবে চটকাটা এমনভাবে ভেঙেছে ওরও ধাতস্থ হতে সময় লাগে। পৃথা সেটা লক্ষ্য করে। ও শুভমিতার কাছে এগিয়ে আসে। বাহ শুভ, তুই তো এতদিন এমন ভান করতিস যেন ভাজা মাছটা উল্টে খেতেই জানিস না, কিন্তু এখন দেখছি তুইও বেশ অ্যাক্টিভ। তারপর শুভমিতার একদম কানের কাছে মুখটা এনে বলে, কি এমন করলো এরিক? খুব ভালো লাগায় না? আগে জানলে একবার শুয়ে সিডিউস করে দেখতাম। ওর সাইজটা বেশ বড়, তাই না? পৃথা, মুখ সামলে কথা বল। আহা, রাগ করছিস কেন? তোর বয়ফ্রেন্ড বলে গায়ে লাগছে। চিন্তা নেই, আমি দেখেছি তখন আড়াল থেকে তোরা যখন। পৃথা কথাগুলো শেষ করার আগেই ওর গালে সশব্দে থাপ্পড় এসে পড়ে। রাগে ঘৃণায় শুভমিতার চোখ মুখ জ্বলছে। অনেকক্ষণ ধরে তোর নোংরামো সহ্য করছি। তোর ওপর আমি কোনো কেস করিনি, তোর ভাগ্য ভালো। আমি অসুস্থ থাকার সময় তুই আমার অনেক করেছিলি, তাই আমি কেস করিনি। না হলে তুই আমার সঙ্গে যা করেছিস, এরপর আমি যদি চাই তোর কেরিয়ার সত্যিকারের শেষ হয়ে যেতে জাস্ট 2 মিনিট লাগবে। পৃথার মুখ থেকে ওর ভদ্রতার খোলস খুলে আসে। খুব উড়ছিস তো, ওর ওর। তারপর টুক করে যেদিন ডানা কেটে মুখ থুবড়ে পড়বি, সেদিন দেখবি ঠিক কেমন লাগে। চিন্তা নেই, এটা আমি করব। আজকের প্রতিটা অপমানের হিসেব আমি নেব। ওই রিয়নটা আমায় ঠকিয়েছে, আমার সঙ্গে দিনের পর দিন শুয়ে আমার সঙ্গে ডাবল গেম খেলা। ওকে তো আমি দেখে নেব। মাইরি, কি আছে বলতো তোর এই ফিগারে? দেশি বিদেশি সবার দাঁড়িয়ে যায় দেখলে। ইউ মিস গুপ্তা, আপনাকে ইউনিভার্সিটি থেকে স্যাক করা হয়েছে। আপনার সমস্ত রিসার্চ প্রপোজাল ক্যান্সেল করা হয়েছে। তার সঙ্গে কি এই দেশ থেকেও চিরকালের মতো স্যাক করা হয় সেটা আপনি চাইছেন? এরিক ওর মোবাইল ফোনে রেকর্ডিং চালু করে, যেখানে পৃথার উগ্র কণ্ঠস্বর শোনা যাচ্ছে। ওর শুভমিতাকে বলা সব কথা রেকর্ড করেছে এরিক। নিন, আপনি কি বলতে চান বলুন। তারপর হ্যারাসমেন্টের আন্ডারে কটা কোড আসে সেটা তো কোড ঠিক করবে। তোমার যা করার হয় করতে পারো এরিক। বদলা নেওয়ার শুধু একটাই পথ হয় না। অ্যান্ড মিস শুভমিতা চ্যাটার্জি, ভাববেন না আমি একাই আপনার শত্রু। আরো অনেকেই হতে পারে। হতে পারে সে আপনার খুব কাছের, যাকে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করছেন, সেও ঠকাতে পারে। একটু চোখ কান খোলা রাখুন। বাট নো ওয়ারি, যতদিন না খোলা থাকছেন, enjoy an extremely wild sex life. I can assure you, he's very great at it. Bye.
পৃথা বেরিয়ে গেলে শুভমিতা কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। মেয়েটির শেষের কথাগুলো এমনভাবে ওর কানের কাছে এসে বলে যে ও কয়েক মুহূর্ত তাতে আচ্ছন্ন হয়ে যায়। ওর ইঙ্গিতটা খুব স্পষ্ট। কিন্তু শুভমিতার এতটুকু বিশ্বাস হয় না। বরং এতদিন যাকে খুব ভালো বন্ধু ভেবে এসেছে তার প্রকৃত চেহারা রুচি এত নিচু, লোভী ও সংকীর্ণ হওয়ায় মানুষ চিনতে না পারার গ্লানিতে ও নিজের ওপরেই ঘৃণা হয়। মিতা, এরিক শুভমিতার কাঁধে হাত রেখে ডাকে ওকে। শুভমিতা ওকে জড়িয়ে ধরে। শুভমিতার চোখ থেকে জল বেরিয়ে আসে। আমি কি করে এতদিনে ওকে একটুও চিনতে পারলাম না এরিক? ও এত নীচ, এত হিংস্র। তোমার ব্যাপারেও আমাকে উস্কে গেল। মিতা, ইটস নট ইউর ফল্ট। এতে তোমার কোনো দোষ নেই। এরিক, এবার আমাকে বেরোতে হবে। সন্ধে হতে চলল। চলো, আজ আমিও তোমার সঙ্গে যাই। অন্যদিন হলে হয়তো শুভমিতার প্রতিবাদ করত, কিন্তু আজ এত কিছু ঘটে যাওয়ার পর ও নিজেরও ইচ্ছা করে না একা একা বাড়ি ফিরতে। বরং যতক্ষণ একসঙ্গে থাকা যায় ততক্ষণ আজকের ব্যক্তিগত মুহূর্তের রেশটুকু রয়ে যাবে। শুভমিতা আজ যখন বাড়ি ফেরে তখন ওর মন মেজাজ অনেকটাই স্ফূর্ত। এরিকের সঙ্গে থাকলে ছেলেটির স্বাভাবিক হাসি খুশির স্বভাব কারোর মনেই মেঘ জমতে দেয় না, ওরও দেয়নি। বাড়ি ফিরে দীপ্ত রেবা ওকে ওর সাফল্যের জন্য শুভেচ্ছা জানিয়েছে। যদিও শুভমিতা এখনই পৃথার ব্যাপারে সবটুকু সত্যি ওদের বলেনি, এই ব্যাপারটা ঘাঁটতে ওর একেবারে ইচ্ছে করছে না। ঋষি ও রুষার সঙ্গে দেখা করে ওদের হিসেব মতো প্রাপ্য চকলেট দিয়ে শুভমিতা ঘরে এসে বসে। মোবাইলটা অনেকক্ষণ সাইলেন্ট করে নেট অফ করে রেখেছিল ও। বাড়ি এসে জামা কাপড় বদলেই হাতে মুখে জল দিয়ে একটা বড় কফির কাপ নিয়ে এসে বসে এবং মোবাইলটা খোলে। সকাল থেকে একবারও বাবা মার সঙ্গে কথা হয়নি। শুধু সব মিটে যাওয়ার পর বাবার ফোনে একটা ছোট্ট মেসেজ করে দিয়েছিল। তারপর নানা কারণে আর কিছুতেই ফোন করে ওঠার সুযোগ হয়নি ওর। মার সঙ্গে একটু খুঁটোর মুটোর লাগে বটে, কিন্তু কোনো কিছুই দীর্ঘস্থায়ী হয় না। এখন এখানে রাত 8টা, অর্থাৎ কলকাতায় প্রায় মধ্যরাত। বাবা মার সঙ্গে তো কথা হবে না, তবে ওর বোন খুব রাত পর্যন্ত অনলাইন থাকে, তাই বোনের সঙ্গে একটু কথা বলবে ও। সেই অনুযায়ী শুভমিতা ফোন খোলে, নেট অন করে। কিন্তু অবাক হয়ে শুভমিতা লক্ষ্য করে মোবাইল খোলা মাত্রই হু হু করে নোটিফিকেশন ঢুকছে। বাড়ি থেকে বাবা, মা, বোন সবার ফোন থেকে অজস্র মিসড কল। সঙ্গে ওর 2 মাসি, 1 মাসতুতো দাদা, বোন সকলেরই। ও দেশের বাইরে থাকে বলে সুবিধার জন্য সকলে হোয়াটসঅ্যাপ কলিং করে। খুব কম সময়ই আছে যখন সরাসরি মোবাইলে ফোন আসে, কিন্তু এখন এখানেও বাবা, মা, বোন সবার ফোন থেকে ওর কাছে সাধারণ নম্বরে কল এসেছে। কিন্তু ওর ফোন সবসময় সাইলেন্ট থাকায় আর হাতের কাছে না থাকায় ও ফোনগুলো ধরতে পারেনি। শুভমিতা এসব দেখে ভয় পেয়ে যায়। বাড়িতে কারোর কিছু হলো না তো? বাবা, মা, বোন সবাই ঠিক আছে? ওদের কিছু হলো না তো? না হলে সবাই মিলে কোনোদিন ওকে এতবার তো ফোন করে না, বিশেষত যেখানে এটা সবাই জানে যে আজকের দিনটা ওর ঠিক কতটা ব্যস্ততায় কাটবে। তবে শুভমিতা বেশি ভাববারও সময় পায় না। তার আগেই ওর ফোনে আবার হোয়াটসঅ্যাপ থেকে কল আসতে থাকে। ও সময় নষ্ট না করে তাড়াহুড়ো করে ফোনটা রিসিভ করে। টিটু, তোরা সবাই আমাকে এতবার করে কল করছিস কেন? কি হয়েছে? বাড়িতে সবাই ঠিক আছে তো? বাবা মা ওরা ওরা ঠিক আছে তো? দিদি, তুই তোর ফোন চেক করেছিস? কি হয়েছে? কি চেক করব? আর বাবা মা এখনো ঘুমায়নি? অনেক রাত হয়েছে তো। ফর গড সেক, কি হয়েছে আমাকে বল। তুই কিছু জানিস না? উফ, তুই না বললে কি করে জানবো? টিটু, আমার কিন্তু ভালো লাগছে না। ডোন্ট টেস্ট মাই পেশেন্স। আমি এমনিই ভীষণ টায়ার্ড, তাই বেশি ড্রামা না করে কি হয়েছে সোজাসুজি বল। ঠিক আছে, আমি তোকে কিছু জিনিস পাঠাচ্ছি, ওগুলো দেখ। বাবা মা ঠিক আছে তো? আপাতত তো আছে। হোয়াট? কি বলছিস তুই? আপাতত ঠিক আছে মানে? তোকে আমি যেগুলো পাঠিয়েছি দেখ, মানে নিজেই বুঝতে পারবি। সুস্মিতার কথা মতো শুভমিতা ওর ফোন সামনে আনতেই হু হু করে কয়েকটা ছবি ঢোকে ওর মোবাইলে। ওগুলো ডাউনলোড হতে একটার পর একটা দেখার পর মেয়েটির হাত থেকে ধপ করে ফোনটা পুড়ে যায়।
ও রংহীন বর্ণহীন হয়ে বসে থাকে। ওর আর এরিকের অন্তরঙ্গ মুহূর্তের অনেকগুলো ছবি কেউ তুলেছে, আর এমনভাবেই তোলা হয়েছে সেগুলো যেখানে ওর আর এরিকের দুজনের মুখই খুব স্পষ্ট। সঙ্গে ওরা যে ইউনিভার্সিটিতে আছে সেইটাও বেশ পরিষ্কার বোঝা যাচ্ছে এক দেখাতেই। দিদি দিদি, তুই শুনতে পাচ্ছিস আমার কথা? মোবাইল থেকে বোনের উদ্বিগ্ন গলার আওয়াজ আসতেই শুভমিতা যেন বাস্তব জগতে ফিরে আসে। ও ফোন কাছে নেয়, আবার ইয়ারকর্ডটাও লাগানোর মতো সুযোগ হয়নি ওর। বাবা মা দেখেছে এগুলো? আজ রাত 9:30 নাগাদ আমাদের সকলের ফোনে এই পিকচারগুলো আসে। আর শুধু আমাদের ফোনেই নয়, মামা বাড়ি, মাসিমণি, আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি থেকে শুরু করে ডিস্টেন্ট রিলেটিভ সবার কাছেই এসেছে। এমনকি বাবার কলিগ, চেনা পরিচিত সবার কাছে। শুভমিতা একবার ঘড়ির দিকে তাকায়। 9:30 এসেছে, আর এখন ভারতীয় সময় রাত 1:30। আর কিছু ভাবতে পারছে না ও। হঠাৎ ওর কি মনে হতে ও আবার সুস্মিতার চ্যাটবক্সটা খোলে। ছবিগুলোর নিচে কিছু একটা লেখা ছিল যেটা ও তখন লক্ষ্য করেনি। এখন দেখতে দেখে ইংরেজি মোটা হরফে লেখা, ইজিয়েস্ট রুট টু সাকসেস। শুভমিতা মুখ ও বধির হয়ে যায় কয়েক মুহূর্ত। রাগ, ঘৃণা, ভয় কিছুই হচ্ছে না ওর। এত ভয়ানক মিথ্যেও যে প্রচারিত হতে পারে ওর মস্তিষ্ক বুঝে উঠতে পারছে না এখন। কয়েক মিনিট পর ও আবার ফোন কানে নেয়। ওর গলা ইস্পাতের মতো টান টান। নিচে যে লেখাটা আছে সেটা তোরা বিশ্বাস করিস? না, আমরা কেউ বিশ্বাস করি না। তুই এমন কিছু করতে পারিস আমরা কেউ ভাবিই না। কিন্তু এই পিকচারগুলো ওয়াইল্ড ফায়ারের মতো স্প্রেড করে গেছে। লাস্ট কয়েক ঘন্টায় কতগুলো ফোন এসেছে তুই জানিস না দিদি। আমি কিচ্ছু বুঝতে পারছি না কাকে কি বলবো, বাবা মাকে কি করে সামলাবো। তুই চিন্তা করিস না, এই পিকচারগুলো ফেক আমরা ঠিক প্রুফ করে দিতে পারবো। আমরা জানি তুই কখনো এরকম কিচ্ছু করতে পারিস না। বোনের শেষ কথাটায় কেঁপে ওঠে শুভমিতা। প্রমাণ? কি প্রমাণ করবে ওরা? সত্যি তো রাজ ঘনিষ্ঠ হয়েছিল, এই ছবিগুলো তো মিথ্যে নয়। কিন্তু যেভাবে তোলা হয়েছে আর যেভাবে ওদের সম্পর্ককে বিকৃত করে রটানো হয়েছে সেটা তো ভয়ানক রকমের মিথ্যে। না, ও বাইরের লোকেদের নিয়ে ভাবে না, কিন্তু বাবা, মা, বোন ওরা যদি অবিশ্বাস করে তাহলে শুভমিতা সহ্য করতে পারবে না। দিদি দিদি, তুই শুনতে পাচ্ছিস আমার কথা? হ্যাঁ। এইসব করতে বিদেশ গেছিস তুই? শুভমিতা কিছু বলতে যাবে তার আগেই রমা সুস্মিতার থেকে ফোনটা কেড়ে নিয়ে চিৎকার করে ওঠেন। এই জন্য বিদেশ গেছিস তুই, লেখাপড়া বাদ দিয়ে এইসব করতে? তোর একবারও বিবেকে বাঁধলো না? একবারও মনে হলো না কোন বংশের মেয়ে তুই? একবারও তোর বাবার সম্মানের কথাটা মাথায় এলো না? এত এত নিচে নেমে গেছিস তুই। আজ আমাদের এই সব দিন দেখতে হচ্ছে। কেন করলি মা তুই এমন? আমাদের বিশ্বাস, ভালোবাসার এই মর্যাদা দিলি তুই? আমি তোকে বারবার জিজ্ঞাসা করে গেছি ওই ছেলেটার সঙ্গে তোর কোনো সম্পর্ক আছে কিনা, আর বারবার আমাদের মিথ্যে বলে গেছিস তুই। নিজের বংশ, ধর্ম জলাঞ্জলি দিয়ে তুই একটা বিদেশি ছেলের সঙ্গে, আর তারপর এই সব ছবি আমাদের দেখতে হচ্ছে। তুই জানিস না এটা তোর লন্ডন নয়, এটা ভারত। তুই কোন বাড়ির মেয়ে জানিস না? লোকজন ওত পেতে বসে থাকে কখন আমাদের দিকে আঙুল তোলা যায়, আর আজ তুই ভরা বাজারে আমাদের সব শেষ করে দিলি। মা, তোমরা আমাকে বিশ্বাস করো না? কে কি বলছে তার উপর এত ভরসা তোমার? তোকে আমরা বিশ্বাস করি, কিন্তু লোকজনকে কি বলবো? ওরা তো বলবে সুতনু চ্যাটার্জির মেয়ে বিদেশে গিয়ে লেখাপড়ার নামে এসব করে বেড়ায়। মা, তুমি থামবে? মাথার ঠিক নেই তোমার। দাও আমাকে ফোনটা দাও। হ্যাঁ রে মা, তুই চিন্তা করিস না। আমি বুঝতে পারছি কেউ তোর বিরুদ্ধে চক্রান্ত করছে। এত ছোট কাজ আমার মেয়ে কখনোই করতে পারে না। শুভ, শুভ, কাঁদছিস কেন? আমরা আছি তো সবাই। তোর বাবা এখনো বেঁচে আছে। তোর বাবা থাকতে কারো সাহস নেই তোর সম্মানে আঘাত দেয়। শুভ, 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 একটা সত্যি কথা বলবি আমায়?
ওই ছেলেটার সঙ্গে তোর কোনো সম্পর্ক আছে? ওই ছবিগুলোর মধ্যে বিন্দুমাত্র কোনো সত্যতা আছে? কোনোদিন মিথ্যে বলতে না পারা শুভমিতা এই কথারও কোনো উত্তর দিতে পারে না। ওর ঠোঁট কামড়ে ধরে, ওর চোখ থেকে জল পড়ছে। এই কান্না, নীরবতা অনেক কিছুই বলে দিয়ে যায় অপর প্রান্তের মানুষটিকে। সুতনু চোখ বন্ধ করে নেয়। রাখছি। কল কেটে যাওয়ার শব্দও যে কখনো এত সর্বস্ব বিদারী হতে পারে শুভমিতা জানতই না। বাবার শেষ কথাটা ওর ভিতরে প্রচণ্ডভাবে বিদ্ধ করেছে। বাবা মেয়ের সম্পর্কের যেটুকু সহজ সরলতা, নির্ভরতা যেন ওই একটা শব্দে সমস্ত শেষ হয়ে গেছে। শুভমিতা দুই হাতে মুখ ঢেকে কাঁদতে কাঁদতে বিছানায় শুয়ে পড়ে। ওর কেবলই মনে হতে থাকে বাবা মায়ের থেকে চিরকালের মতো ও অনেক দূরে সরে গেল। কাঁদতে কাঁদতে শুভমিতা যখন ক্লান্ত হয়ে যায়, ওর মাথা যন্ত্রণা হতে আরম্ভ করে। চোখের জল সব শুকিয়ে গেছে, অচেতনের মতো পড়ে থাকে ও। ওর মাথায় কোনো চিন্তা আসছে না, অনুভূতি আসছে না। যতদূর দেখা যায় সব ধুধু শূন্যতা। মাত্র একটা দিন ওর জীবনের সবকিছু কেমন বদলে দিয়ে গেল। হঠাৎ শুভমিতার কি হতে ও মোবাইলটা খোলে। না, হোয়াটসঅ্যাপে অগন্তি পরিবার, বন্ধু পরিজন রূপে বিচারকদের রায়, জেরা এবং সন্দেহ ছাড়া আর কিছুই নেই। ওর মেল বক্স খোলে। স্ক্রল করতে করতে এক জায়গায় এসে ওর আঙুল থেমে যায়। ইমেল অ্যাড্রেসটা ওর খুব পরিচিত। একটা পিডিএফ ফাইল এসেছে, নিচে লেখা, Every light has a dark side. All the best, my dear friend, for your upcoming future. শুভমিতার এতক্ষণ কিছু মনে হচ্ছিল না, কিন্তু এই লেখাটা দেখা মাত্র ওর সারা মাথায় দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। পৃথা এইভাবে বদলা নিতে চায় ওর থেকে। ওকে একবার ওর মুখোমুখি হতেই হবে। কি চায় ও? প্রতিটা কথার জবাব ওকে মুখের উপরে নিতে হবে। কিন্তু এসবের আগে একবার এরিককে কল করতে হবে। ওকে সবকিছু এই মুহূর্তে জানানোটা খুব প্রয়োজন। শুভমিতা কল করতে গিয়েও থেমে যায়। না, ও পৃথার সঙ্গে দেখা করতে যাচ্ছে। এরিককে বললে ছেলেটা ওকে কখনোই একা যেতে দেবে না, উল্টে অন্য ঝামেলা করবে, কোনো না কোনোভাবে ওকে ঠিক আটকে দেবে। কিন্তু পৃথার সঙ্গে ওর দেখা করাটা ভীষণ জরুরি, না হলেও কিছুতেই শান্তি পাবে না। তাই এর চেয়ে ভালো এরিক কেউ কলই করবে না। এমনিতেও যা পরিস্থিতি, ওদের এই সম্পর্ককে বেশি দিন আড়ালে রাখা যাবে না। কথা বলতেই হবে সবার সঙ্গে, কিন্তু এখন ওকে আগে পৃথার সঙ্গে সরাসরি দেখা করতে হবে। এরিক হয়তো পরে জানতে পারলে ওর উপর চিৎকার করবে, সে করুক। ও তখন না হয় এরিকের সঙ্গে ঝগড়া করে নেবে, কিন্তু এখন ওকে কিচ্ছু জানানো যাবে না। শুভমিতা যাওয়ার জন্য পোশাক বদলে নেয়। ভিতরে যাই ঘটুক, ও বাইরে প্রকাশ করে অন্যের সহানুভূতি চায় না। অবশ্য যাওয়ার আগে রেবাকে বলে যায় ওর একটা জরুরি কাজে পৃথার বাড়ি যাচ্ছে। কেন জানে না, যে মানুষটা ওকে নিজের বোনের মতো ভালোবাসে, বিশ্বাস করে, দুর্দিনে তাকে মিথ্যা কথা বলতে চায় না ও। শুভমিতা পৃথার ফ্ল্যাট চেনে। যদিও পৃথার থাকার জন্য ইউনিভার্সিটি থেকে নির্ধারিত হোস্টেলের ঘর আছে, তবু মেয়েটি নামমাত্র সময় ওখানে থাকে। বেশিরভাগ সময় ওর সঙ্গী প্রতীকের সঙ্গে এই ফ্ল্যাটে থাকে। আজ মেয়েটিকে এখানে পাওয়া যাবে কিনা ও জানে না, তবে ও এখানেই এসেছে। পৃথা ওকে বলেছিল প্রতীক এখন ওর কোনো একটা কাজে ক্যালিফোর্নিয়ায় আছে। ও ওর ফ্ল্যাটে গিয়ে কলিং বেল বাজায়। একবার না খুললে 2-3 বার বাজায়, অপেক্ষা করে। ও জানে পৃথা এখানে থাকলে ঠিক ওর মুখোমুখি হবে। মিনিট 2 পর একজন এসে দরজা খুলে দেয়, কিন্তু যে ব্যক্তিটি খোলে তাকে দেখে বিস্মিত হলেও আশ্চর্য হয় না শুভমিতা। ও আগে ভাবতে পারতো না এমন অনেক কিছুই এখন বাস্তবে হয়েছে। রিয়ান ওকে দরজা খুলে দিয়েছে। এক্সকিউজ মি, কে আপনি? আমি শুভমিতা, রিয়ান। আশা করি আপনি খুব ভালো করেই চেনেন আমাকে। আফটার অল এত পরিশ্রম করেছেন আমার পিছনে। না ম্যাডাম, কি যে বলেন, আমি আর কি করেছি? আপনি পৃথার এত ভালো বন্ধু আফটার অল। আসুন আসুন, ভেতরে আসুন, ভেতরে আসুন। পৃথা আছে? ও ও রুমে আছে।
আসলে কি বলুন তো, আজ খুবই ডিভাস্টেটেড ছিল, আর খানিকটা মদ্যপানও করেছে, নিজেকে একদমই সামলাতে পারছিল না। তাই সন্ধ্যের দিকে কল করে আমাকে ডাকলো। অ্যাকচুয়ালি ওর বয়ফ্রেন্ড এখানে নেই কি না, তাই ওর একটু সাপোর্টের দরকার ছিল। আমাদের দুজনের মাঝে একটা ফিলিংস গ্রো করেছে, সেটা তো আপনি নিশ্চয়ই জানেন। সো ও ডাকলে আমি আর না এসে থাকতে পারিনি, অ্যান্ড দেন ইউ নো। লোকটির মুখভঙ্গি দেখে শুভমিতার মন বিতৃষ্ণায় ভরে ওঠে। ওর মনে হচ্ছে কিছু একটা ঠিক হচ্ছে না, এর ভিতরে না যাওয়াই ভালো। কিন্তু ওর আরেকটি সত্তা এতটাই সে কিছুতেই মুখ ফিরিয়ে যেতে দেয় না। কি হলো মিস চ্যাটার্জি, আসুন। আপনি কি ভয় পাচ্ছেন? ছেলেটা বেশ রূপবান, হাসলে বেশ সুন্দর দেখায়, কিন্তু শুভমিতা এই হাসির মধ্যে কোনো নির্মলতা খুঁজে পায় না। ও বেশি না ভেবে ঘরে ঢুকে যায়। রিয়ান যদিও স্বতঃস্ফূর্ত, ওকে দেখে মনে হচ্ছে না ছেলেটার মধ্যে কোনো গলদ থাকতে পারে। কিন্তু ওর ঢুকে যাওয়ার পর দরজাটা এমনভাবে আওয়াজ করে বন্ধ হয় যেন শুভমিতার মনে হয় ওর এখান থেকে বেরোনোর সব পথ বন্ধ হয়ে গেছে। ও কি ঠিক করলো? এরিককে কি মেসেজ করবে কোনো? এই মুহূর্তগুলোয় ওর সবচেয়ে বেশি এই মানুষটার কথাই মনে আসে। শুভমিতা, আমি কফি করছি, আপনিও খাবেন নিশ্চয়ই? নো থ্যাঙ্কস, আমি পৃথার সাথে দেখা করতে চাই। ও অফকোর্স, ও তো রুমেই আছে, আপনি যান। নিশ্চয়ই এতক্ষণে বেরিয়ে গেছে ওয়াশরুম থেকে। পৃথার ঘরটা শুভমিতা চেনে, ও সেই মতো ঘরে ঢুকে। দরজা ভেজানো ছিল। ঘরে পা দিতেই শুভমিতার সারা শরীরে কেমন যেন বিদ্যুৎ বয়ে যায়। ঘর অন্ধকার, সেই অশরীরী ভারী নিঃশ্বাসের বাতাস ও আবার অনুভব করছে। এক অজানা ভয়ে শুভমিতার শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নেমে যায়। বাথরুম থেকে জলের আওয়াজ আসছে। দরজার নিচ থেকে মৃদু আলো ঘরে এসে পড়ছে। ঘরের ঠিক মাঝখানে বিছানা। শুভমিতা অন্ধকারে পা বাঁচিয়ে চলছে। ঘরে ঢুকেই সুইচ বোর্ডের খোঁজ করেছে ও, কিন্তু পায়নি। হঠাৎ কিসের সঙ্গে একটা ধাক্কা খেতে শুভমিতা পা হড়কে মেঝেতে পড়ে যায়। কিন্তু মুখ তুলতেও দেখতে পায় এটা ভারী কিছু না, বরং একজন মানুষ। বিছানার নিচে পৃথার নিথর দেহ পড়ে রয়েছে। ওর সারা শরীর নীল হয়ে উঠেছে, যেন কেউ সবটুকু রক্ত শুষে নিয়েছে ওর থেকে। ওর চোখগুলো খোলা, কোটর থেকে বেরিয়ে আসবে যেন। বাথরুমের দরজার নিচ থেকে আসা অতি স্বল্প আলো মেয়েটির মুখের উপর পড়ায় আরো বিভৎস লাগছে ওকে। শুভমিতা ভয়ে চিৎকার করে ওঠে। ওর সারা শরীর ঠকঠক করে কাঁপছে। মিতা, কে যেন বাতাসের তোড়ে ফিসফিস করে গেল শুভমিতার কানের কাছে। মেয়েটা বিদ্যুৎ গতিতে পাশে তাকায়, কিন্তু না, কোথাও কেউ নেই। শুধু একটা বাতাস যেন ওকে ভেদ করে চলে গেল। মিতা, তুমি কি ভয় পাচ্ছ? ওর স্বরটা কেমন ওর অতি পরিচিত কাছের মানুষটার মতো না। শুভমিতার মনে উকি দিয়ে যায়, কিন্তু পরক্ষণেই মনে হয় ও কি করে আসবে। মিতা, আমায় চিনতে পারছো না? এই ঘরের মধ্যে প্রতিধ্বনিত হচ্ছে কারোর কণ্ঠস্বর। আচমকা বাইরের সবকটা আলো নিভে যায়। এখন শুভমিতার সম্পূর্ণ অন্ধকারে একা। বাথরুমের জলের সেই আওয়াজ ক্রমে তীব্র হচ্ছে, যেন কেউ স্নান করছে অনেকক্ষণ ধরে। কিন্তু এ বাড়িতে আর কে থাকতে পারে? সবকিছু অন্ধকার, সমস্ত জানলা বন্ধ। কোথাও থেকে যেন একটু বাতাস প্রবেশ করতে পারবে না এ ঘরে। পাশে একটা নীল হয়ে যাওয়া মৃতদেহ পড়ে রয়েছে। শুভমিতা একদম দেওয়ালের কাছে সেঁধিয়ে যায় ভয়ে। ও হাঁটু মুড়ে বসে মুখ গুঁজে নেয়। প্লিজ 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 লিভ মি, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। কেন আমার পিছনে পড়ে আছেন আপনি? মা, আমি পড়ে থাকবো কেন? আমি তো তোমাকে ভালোবাসি। এত সুন্দরী মেয়ে আমি এর আগে কখনো দেখিনি। তোমার ঠোঁটের স্বাদ আমি এখনো ভুলতে পারিনি। আমি তোমার সাথে একটি রাত কাটানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। চুপ করো,
জানোয়ার একটা, সাহস থাকে তোর সামনে এসে দেখা। এইভাবে এভাবে পিছন থেকে ভয় দেখিয়ে কি ভাবছিস আমি ভয় পেয়ে যাব? শুভমিতা চ্যাটার্জি কোনোদিন এত সহজে ভয় পায় না। তাই নাকি? ওই অদৃশ্য স্বরের তাচ্ছিল্যের হাসি শুনতে পাচ্ছে শুভমিতা। ঘরের বাতাস আবার ভারী হয়ে উঠছে, আগের থেকে এবার আরো ভারী, যেন নিঃশ্বাস নেওয়া যাবে না। কোনো অশরীরের নিঃশ্বাসের বিষ বইছে ঘরের হাওয়ায়। ঘর আরো কালো হয়ে ওঠে, বাথরুমের জলের আওয়াজ আরো প্রবলতর হয়ে উঠছে। হঠাৎ শুভমিতা দেখে পৃথার কোটর বের করা লাশটা ওর সামনে এসে পড়েছে। শুভমিতা চেঁচিয়ে 2 হাতে ওর মুখ ঢাকা দিয়ে দেয়। ও শব্দ করে কেঁদে ওঠে। কি হলো ম্যাডাম? সব সাহস খতম? আপনি যে বললেন আপনি সামনে থেকে দেখতে চান আমাকে। বিদ্যুৎ ঝলকানির মতো একটা আলোতে শুভমিতা দেখতে পায় একটা লাল রক্তবর্ণ চোখ একদম ওর মুখের কাছে চলে এসে আবার ফিরে গেল। মিতা, মিতা শোনো, তুমি আমায় দেখতে পাচ্ছ না? তোমার কি খুব কষ্ট হচ্ছে? আমি থাকতে তোমার কিচ্ছু হবে না, কেউ তোমাকে কিচ্ছু করতে পারবে না, একদম ভয় পাবে না তুমি। শোনো। এরিক? শুভমিতা মুখ তুলে তাকায়। কিন্তু কোথায় কে? এই তো শোনো, আমি তোমার কাছেই আছি, এক্ষুনি তো গেলাম। দেখলে না আমার চোখ লাল? তুমি তো আমায় দেখে ভয় পেয়ে গেলে। আমি কখনোই তোমাকে ভয় পাওয়াতে পারি না, সেই কারণে আমি আবার দূরে সরে এলাম। ওই দেখো শোনা, তোমার ওই বেশ্যা বন্ধুকে আমি কেমন শাস্তি দিয়েছি। ও আড়াল থেকে আমাদের ছবি তুলেছিল না, তাই ওকে আমি শাস্তি দিয়েছি। শুভমিতা নিজেকে দিশাহারা লাগছে। এই গলার স্বর সবকিছু একদম এরিকের মতো। কিন্তু এরকম একটি অভাবিত বিষয়ে ও কিছুতেই বিশ্বাস করতে পারে না। শাট আপ! তুমি এরিক নও, যতই ভান করার চেষ্টা করো। ওর মতো গলা করার চেষ্টা করে তুমি কি ভাবলে আমি বিশ্বাস করে নেব? আমার এরিক কোনো দিন কাউকে আঘাত করতে পারে না। ও কখনো এই ভাষায় কথা বলতে পারে না। তাই শোনো, আমি তোমার এত কাছে আছি, অথচ তুমি আমাকে কিছুতেই চিনতে পারছো না। উফ, তোমার এই মেমোরি পাওয়ার নিয়ে তুমি হিস্ট্রির স্কলার হলে কি করে বলো তো? দাঁড়াও, আমি তোমাকে হেল্প করছি। একটু ব্যাকে যাও। 3 দিন আগে গাওয়ার স্ট্রিট থেকে ফেরার সময় একটা দারুণ অ্যাডভেঞ্চার হয়েছিল, তোমার মনে আছে? ইস, তোমায় ভয় পেলে যা লাগে না। I got a touch of your soft boobs and then রাগ করছো কেন? তারপর তো তুমি আমি নিজে থেকে কিস করলে, তোমাকে বাঁচিয়েছি ভেবে। আসলে তোমার সঙ্গে একটু মজা করার লোভ সামলাতে পারিনি। তোমার একবারও মনে হয়নি ওই সময় ওই রকম একটা ফাঁকা জায়গায় ওই রকম একটা মজার ঘটনার পর আমি কি করে পৌঁছে গেলাম একদম ঠিক সময়? আচ্ছা আচ্ছা, ছাড়ো, তোমার অ্যাক্সিডেন্টের কথাটা ভাবা। আমি একবারও তোমার সাথ ছাড়িনি তখন। কেন? ওই যে ছোকরাটা আছে না, রিয়ান, যাকে আমি বাইরে শুয়ে রেখে এসেছি, ওর সঙ্গে তুমি কথা বলছিলে বলেই তো আমার তখন রাগ হয়েছিল। আর তোমাকে শাস্তি দেওয়ার জন্যই তো আমি লাইব্রেরি বিল্ডিং ওইরকম একটা মজা করেছিলাম তোমার সাথে। কিন্তু তুমি এমনই অসুস্থ হয়ে পড়লে যে আমাকে আবার কত কিছু নাটক সাজাতে হলো। কি হলো, এখনো আমার কথা বিশ্বাস হচ্ছে না? না, আমি বিশ্বাস করি না। তুমি একটা শয়তান, ওর মতো গলা নকল করছো। আমার এরিক কখনো কাউকে আঘাত করতে পারে না, মিথ্যে বলতে পারে না। ও আমাকে ভালোবাসে, আমি জানি। ওর চোখ কখনো মিথ্যে বলতে পারে না, ওর হাসি মিথ্যে বলতে পারে না। আমি জানি ও আমার প্রতি কতটা যত্নশীল। আমার একটু কিছু হলেই ও কতটা চিন্তিত হয়ে পড়ে, আমি জানি। ওগুলো মিথ্যে নয়। আমি তোমার একটা বর্ণ বিশ্বাস করি না। আমার এরিকের ব্যাপারে তুমি যতই বলো, আমি কিছুতেই কনভিন্স হব না। তুমি একটা শয়তান। আমার এরিকের সঙ্গে ভুলেও নিজের তুলনা করবে না। বাহ, এত বিশ্বাস তোমার? আমি শয়তান না, দেখো কেমন মৃত্যু দুয়ার দিয়ে। শুভমিতা বুঝতে পারছে অজান্তেই ও উস্কে দিয়েছে এক অদৃশ্য জন্তুকে, যে নিজের দাঁত নখ বের করে ওর দিকে তেড়ে আসবে এক্ষুনি। আসন্ন বিভৎসতার কথা অনুমান করে মেয়েটির হাড় হিম হয়ে যায়। ওর ব্যাগের মধ্যে আজও কৃষ্ণের প্রস্তর মূর্তিটি আছে। ও সেটাকে চোখ বন্ধ করে বুকের কাছে ধরে রাখে। যদি জীবনের অন্তিমক্ষণ এসেই থাকে, তবে ও নিজেকে কৃষ্ণের পায়ে সমর্পণ করে দেবে। ওর কৃষ্ণ যা চায় তাই হবে। ও জানে না এই অদৃশ্য শয়তানটা কেন বারবার এরিকের নাম নিচ্ছে।
ওর পেছনেই বা কেন পড়ে আছে? কি স্বার্থ ওর? ও জানে না এরিক কি, কোথা থেকে এসেছে, কিচ্ছু কিচ্ছু জানে না। এতদিনে ও যতটা শুভমিতার ব্যাপারে জেনেছে, তার একাংশ শুভমিতা জানে না এরিকের ব্যাপারে। কিন্তু তাই বলে ওর চোখে নিজের জন্য যে ভালোবাসা, আন্তরিক যত্ন, চিন্তা, আগলে রাখার টান দেখেছে, তা কোনো মূল্যেই মিথ্যে হতে পারে না। ওর এরিক যেই হোক, যেমন হোক, ওকে ভালোবাসে, এতে কোনো মিথ্যে নেই। এছাড়াও এরিকের মধ্যে যদি সত্যিকারের জান্তব কিছু থাকতো, শুভমিতা কি সত্যি এতদিনে একবারও টের পেত না? ঘরের বাতাস ক্রমে ভারী হয়ে উঠছে। চারদিক থেকে কেমন ধোঁয়া ধোঁয়া কুয়াশা সবকিছুকে আচ্ছন্ন করে দিচ্ছে। ধীরে ধীরে ওই অদৃশ্য জান্তবের দ্বারা ঘরের মাঝে এক ঘূর্ণি সৃষ্টি হচ্ছে। তার মধ্যে থেকে দেহ পাচ্ছে একজন, তার লাল রক্তের চোখ, গালের দুপাশ থেকে বেরিয়ে আসছে লম্বা দীর্ঘ দুটি দাঁত, সাপদের মতো। ওর সারা শরীর কালো, আর কোনো বৈশিষ্ট্য স্পষ্ট বোঝার মতো নয়। তোমাকে আমার সেই কবে থেকে পছন্দটা, যেদিন থেকে দেখেছি সেই দিন থেকে তোমার নরম শরীরটার উপর আমার লোভ। এই ফ্যাস ফ্যাসের স্বরটা আবার শুনতে পাচ্ছে শুভমিতা, যে একটু আগে এরিকের স্বর নকল করেছিল। শুভমিতা দেখতে পাচ্ছে ওই লোকটার পিছু পিছু এগিয়ে আসছে কতগুলো রক্তচোষা জোঁক, যেন অনেকগুলো অশরীরী উল্লাসে মেতেছে। এই ঘরের বাতাসের প্রতি আনাচে কানাচে ছড়িয়ে পড়ছে তা। তবে আজ এত কিছু দেখে বুঝেও শুভমিতা অদ্ভুতভাবে আর ভয় পায় না, যেন ভয়ও ওকে ছেড়ে চলে গেছে। শুভমিতা শুধু চোখ বন্ধ করে বিবর্ণ মুখে কাঠ হয়ে বসে থাকে এবং মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে। ওর শরীরে একটা কারো স্পর্শ এসে লাগছে বুঝতে পারে শুভমিতা। ও তবু তিল মাত্র প্রতিক্রিয়া দেয় না। শুভমিতার শরীরের উপর এতক্ষণ ভার ছিল, ওর হঠাৎ মনে হয় সেটা সরে গেছে। কেউ আর হিংস্র থাবা বাড়াচ্ছে না ওর দিকে, কিন্তু ও চোখ খুলে তাকাতে স্তব্ধ হয়ে যায়। ওর সামনে দাঁড়িয়ে আছে আরও একটা অশরীরী, তারও চোখ লাল, লম্বা, ঠোঁটের দুপাশ থেকে বেরিয়ে আসছে সাদা দাঁত। ওই লোকটি যে শুভমিতাকে আক্রমণ করতে যাচ্ছিল তাকে ধরে সে উল্টে ফেলে। শুভমিতা বুঝতে পারে বাতাস কাঁপছে, এই বদ্ধ ঘরেও এক ঝড় উঠেছে। ওকে কেন্দ্র করে সামনের দুটি মানুষের মধ্যে প্রবল সংঘর্ষ বেঁধেছে। দুজনেই ক্রোধে উন্মত্ত। যে অদ্ভুত দেখতে অশরীরী লোকটি ওকে বাঁচালো, সে আরেকজনের গলা চেপে ধরেছে। ওদের দুজনেরই রক্তাভ চোখ দুজনকে মেপে চলেছে। একজনের গলা চেপে ধরায় সে অন্যজনকে এক হাতে ঘুষে মারে। সেই ব্যক্তি একটু ছিটকে যায় এই আঘাতে। দুজনেই সমান প্রতিপক্ষ। পড়ে যাওয়া অশরীরী প্রবল বিক্রমে আবার উঠে দাঁড়িয়ে আরেকজনকে তুলে আছাড় মারে। লোকটি ব্যথায় আর্তনাদ করে ওঠে, কিন্তু ওই কয়েক মুহূর্তই। তারপর আরেকজনের দিকে কি যেন একটা ছুঁড়ে দেয়। দুটি লোকের প্রবল আর্তনাদে এতক্ষণ হতবিহ্বল শুভমিতা চমকে ওঠে। কোনো বিস্ফোরক পরিবর্তন হচ্ছে ওর সামনে। সেই প্রবল ঘূর্ণিটা ফিরে আসছে, ঘর অবধি কাঁপিয়ে দিচ্ছে কোনো এক অদৃশ্য প্রচণ্ড শক্তি। লড়াইকারী দুজনেই ঘরের দুদিকে ছিটকে পড়ে। ধীরে ধীরে ঘরের উত্তাল অবস্থা শান্ত হয়ে আসে। সেই প্রচণ্ড ঘূর্ণি মিলিয়ে যায়, দুজনের সেই ভয়ঙ্কর বিভৎস চেহারা মিলিয়ে যায়। বদলে দুটো মানুষাকৃতি ফুটে ওঠে। দুজনেই কাতরাচ্ছে। শুভমিতা কলের পুতুলের মতো সামনের দিকে চেয়ে থাকে। ঘরের একদিকে আহত ক্ষতবিক্ষত এরিক শুয়ে আছে, আর একদিকে যে রাক্ষসটা ওকে মৃত্যু দিতে গিয়েছিল সেই দানবরূপী রিয়ান। এতক্ষণের সংঘর্ষে ও সমানভাবে আঘাতপ্রাপ্ত। ধীরে ধীরে ঘর জুড়ে একটা প্রকাণ্ড হিংস্র হাসি ছড়িয়ে পড়ে। আমি জানতাম তুই আসবি, বাট কনগ্রাচুলেশনস এরিক। এত বছর আগে মরে যাওয়ার পরেও দিব্যি একটা গার্লফ্রেন্ড জুটিয়ে ফেলেছিস। হ্যাঁ, এরকম লয়াল যদি আমার একখানা বউও হতো, এতদিনে আমি ভগবান লাভ করে ফেলতাম। ফালতুই মানুষের রক্ত খেয়ে বাঁচতে হচ্ছে। জানিস কত করে কনভিন্স করার চেষ্টা করলাম, জানিস? বললাম সোনা বিশ্বাস করো, আমি তোমার এরিক। কিছুতেই বিশ্বাস করলো না। দেখো সোনা, এবার বিশ্বাস হলো তো? তোমার এরিক তোমার সামনেই দাঁড়িয়ে আছে। ওহো,
আমাদের পরিচয়টাই তো এখনো দেওয়া হয়নি। জাতিগতভাবে আমাদের জীবিত মানুষেরা ভ্যাম্পায়ার বা আপনার কথায় শয়তান বলে ডাকে। আপনার সামনে যে দাঁড়িয়ে আছে আপনার বয়ফ্রেন্ড, যে নাকি একদম আপনাকে মিথ্যে বলে না, সে আর আমি একই গোত্রের। ইনফ্যাক্ট এতদিন আপনার সঙ্গে যা যা ঘটেছে ডেফিনেটলি আমি করেছি, কিন্তু সেগুলো সবকিছুই আপনার এই মৃত মানুষ, আপনার অতীব ভালোবাসার প্রেমিক জানতেন। শুভমিতা কিচ্ছু বলে না। ও আজকে জ্ঞান হারায়নি, চেতনাও হারায়নি। এতক্ষণ এরিকের দিকে একভাবে তাকিয়ে থাকেও, পলকহীনভাবে। এরিক এই নির্বাক দৃষ্টির সামনে বেশিক্ষণ দাঁড়াতে পারে না, চোখ নামিয়ে নেয়। আহা, শুধু শুধু অভিমান করবেন না। না, করতেও পারেন, দেখেও শান্তি। এরিক মাইরি বলছি, কি লেভেলের পট্টি পড়িয়েছিস? হ্যাঁ, এত কিছু তো আমি বেঁচে থাকার সময় আমার নখানা বউয়ের একজনকেও করতে পারিনি। তোর ক্যালমা আছে বস, মানতে হবে। ইস, আমি যদি তোর মতো হতে পারতাম। শালা মরার এত বছর পরও আমার সেই একটাই টান, মেয়েদের শরীরটা। এই যেমন একদিন ফান করার সময় খাবার খুঁজতে বেরিয়ে আমাদের শুভমিতা ম্যাডামের উপর চোখ পড়ে যায়, সেদিন থেকে তো বলতে পারি না কতদিন পর একটা আমার দেশের মাল পেয়েছি। কিন্তু আমার ভালোবাসার পথে বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে ওই নীল হনুমানটা। এই যেমন আজকে রিয়ান শুভমিতার দিকে হাত বাড়াতে যাওয়ার আগেই এরিক ওকে ধরে ফেলে। তুই আর আমি একই গোত্রের, জানিস তো। ওর গায়ে হাত লাগালে তোকে আমি এমন সাজা দেবো যে প্রতিদিন আরো 1000টা নরক যন্ত্রণা তুই পাবি। আর তার জন্য যদি আমার কোনোদিনও মুক্তি নাও হয়, তবুও আমার কিচ্ছু যায় আসে না, বিশ্বাস কর। উফ উফ উফ, খাসা ডায়লগ। তোকে দেখে কে বলবে বল, তোর 100 বছর বয়স, শরীরের সঙ্গে সঙ্গে তোর মনটাও সমানভাবে ইয়াং। মরার পর এত পড়াশোনা করেও তোর একটুও অ্যাপিল কমেনি। শুভমিতা নিস্পন্দ হয়ে বসে আছে। ওর সামনে যে ঘটনাগুলো ঘটছে সেটা বাস্তব না স্বপ্ন, সেটাই ও ধরে উঠতে পারছে না। এরিক যেন লোকটাকে ভ্রুক্ষেপই করে না। ও জানে ও যতক্ষণ আছে রিয়ান কিছুই করতে পারবে না। ও শুভমিতার দিকে এগিয়ে যায়। মিতা, এরিক এখন মানুষাকৃতি ধারণ করলেও ওর নখ, চোখ, মুখ কোনোটাই স্বাভাবিক মানুষের মতো নয়। ওই জান্তব সত্তাকে লুকিয়ে ফেললেও ওর নখ এখন তুলনায় অনেক বড়, ধারালো। ওর নীলবর্ণ মণি টুকটুকে লাল, ঊর্ধ্বাঙ্গ উন্মুক্ত, তাতে অজস্র কাটা ছেঁড়ার চিহ্ন, যেন বহুকাল ধরে কোনো বোঝা বয়ে চলেছে সে। দাঁতগুলো মুখ থেকে বেরিয়ে এসেছে, আর ঠোঁটের দুপাশের গুলো আরো বেশি লম্বাটে। ও শুভমিতার কাছে গেলে মেয়েটি ভয়ে গুটিয়ে যায়। সরো সরো সরো, একদম আমাকে ছোবে না, তুমি একদম ছোবে না। তুমি মানুষ না, তুমি রাক্ষস। আমাকে ঠকিয়েছো তুমি। যে মানুষটার সঙ্গে আজ বিকেল পর্যন্ত ও এত নিবিড় সময় কাটিয়েছে, যে মানুষটা ওকে ভালোবাসায় আহ্লাদে ভরিয়ে রেখেছে, তার চোখে নিজের জন্য ভয় দেখে এরিকের সারা শরীরে যেন বৃশ্চিক দংশন হয়। মৃত্যুর হাজার যন্ত্রণার মাঝেও ওর চোখে কখনো জল আসেনি। আজ যেন আবার চোখে জল এসে যায় ওর। মিতা, আমার কথাটা শোনো। শাট আপ! স্টপ কলিং মি মিতা। তুমি একটা ঠগ, মিথ্যেবাদী। তুমি একটা চিটার। আর কোনো মিথ্যে নাম তুমি নেবে না আমার সামনে। আমাকে বিশ্বাস করো মিতা, আমি কখনোই তোমাকে ঠকাতে চাইনি, কখনো না। এরিক আজ কিছুতেই শুভমিতার নির্ভেজাল সত্যপিয়াসী ওই চোখের মধ্যে চোখ রাখতে পারে না। তবে ও বুঝতে পারছে ওর মুক্তি না পাওয়া আত্মার বহু বছর ধরে জ্বলতে থাকা তুষের আগুন, জ্বলন আর বিষের জ্বালা যেন কমে আসছে এই নারীটির সহজাত কোমলতার সান্নিধ্যে। করুক না মিতা ওকে ঘৃণা, কিন্তু ওর ভালোবাসার নারীর চোখের সততার তেজ, সাহস এবং বিশ্বাস ওর মতো দানবকেও ভয় পেতে দেয়নি। এ যে কত বড় মুক্তি সেটা এরিকই শুধু জানে। ওর প্রকৃত সত্তাকে তো শুধু মানুষ ভয় পায়। কারোর ক্ষমতা নেই বেশিক্ষণ ওদের উপস্থিতি সহ্য করার। না হয় তারাও ঢলে পড়ে মৃত্যুর কোলে। অথচ মিতা পারে, সব কিছুকে জয় করে চোখে চোখ রাখতে পারে। এ যে এরিকের নিজের কত বড় বিজয়
এ তো কেউ বিশ্বাস করতে পারবে না। এরিক আর শুভমিতা পরস্পরের দিকে নিষ্পলকভাবে তাকিয়ে আছে। আশ্চর্যজনকভাবে মেয়েটির ওই লাল সাপদের মতো চোখকেও আর ভয় লাগছে না। বেশিক্ষণ ভয়ের সঙ্গে বাস করলে কি ভয়েও মানুষের স্বাভাবিক হয়ে ওঠে, আলাদা করে কোনো প্রভাব বিস্তার করতে পারে না। হঠাৎ ওদের দুজনের মাঝে কি একটা প্রবল শব্দে ভারী কিছু এসে পড়ে। ওরা দুজনেই চমকে ওঠে, তবে শুভমিতা আতঙ্কে চেঁচিয়ে ওঠে আবার। ওদের সামনে রিয়ান পৃথার মৃতদেহটা আছাড় মারে। ওর নিথর শরীরটা এখন আরো বিকৃত। আরে জানেমান, ভয় পেলে নাকি? তোমরা আমাকে ছেড়ে নিজেরা সিনেমা করছো, এটা কি ঠিক বলো? তাই একটু মজা করছি জাস্ট। আরে আবার ভয় পায়? এটা তো আমার বন্ধু, চিন্তা নেই, ও তো মরে গেছে। আমি নিজের হাতেই ওকে মেরেছি। ও সমস্ত রক্ত শুষে নিয়েছি। ও বেঁচে থাকার সময়ও খুব একটা সাধু আত্মা ছিল না, তাই কয়েকদিন পর ও আমাদেরকে জয়েন করবে। তাই আরেকবার তোমরা আলাপ করে নেবে। ও মরে যাওয়ায় দুঃখ গায়ে লাগবে না তখন। তবে কি বলো তো, ওই মজা পাওয়া, ওই মজাটা আর পাওয়া যাবে না যেটা আমি কয়েকদিন ধরে পাচ্ছিলাম। আসলে অতৃপ্ত আত্মার পেতনি শরীরের সঙ্গে কি আর সেক্স করে মজা আছে? আমার যে টাটকা শরীর, বিশ্বাস করো, ওকে মারতে আমার খুব কষ্ট হয়েছে। সত্যি বলতে কি, এতদিনে তো একটা সত্যিকারের মনের মানুষ খুঁজে পেয়েছিলাম আমি। কদিন কি মস্তি করেছি ওকে নিয়ে। ও অবশ্য আমার আসল চেহারাটা জানতো না, মানুষ বেশের উপরেই লাট্টু হয়ে গেছিল। এবার প্রেমিকার রিকোয়েস্ট পেলে কি করে বলো? তাই তোমার অরিজিনাল রিসার্চ ডকুমেন্টটা আমি ল্যাপটপ থেকে ডেস্ট্রয় করে দিয়েছি। তবে ভেবো না আমি একা করেছি। তোমার ওই বয়ফ্রেন্ড যে তোমার চোখে চোখ রেখে এখন প্রেম বিনিময় করছে, সেও জানতো। আন্দাজ তো করেই ছিল, তাই ও তোমাকে সেভ করেছে। সব ভালো ছিল, কিন্তু বাংলায় একটা প্রবাদ আছে না, যার জন্য চুরি করিস সেই বলে চোর। এরিক বাবু হয়তো এটা ভালো জানবেন না, কিন্তু আমরা কলকাতার মানুষরা খুব ভালোভাবেই জানি, কি তাই তো? সে যাই যাই, যেটা বলছিলাম, ওর জন্য করলাম এত কিছু, কিন্তু ওই বেশ্যা মাগি সে কিনা আমার উপরে চটচট করে আমাকে থাপ্পড় মেরে দিল, ব্যাস মাথাটা গরম হয়ে গেল। আর এদিকে আমার রক্তের প্রতি খিদেও বেড়ে চলেছিল, তাই শরীরের মনের আর ওইটা মানে যেইটার জন্য এদিকের সঙ্গে তুমি আছো, ওইটার খিদেও একসঙ্গে মিটিয়ে নিলাম। নরম শরীর কাছে থাকতে হাত দিয়ে কি আর কাজ মেটে বলো? চিন্তা করো না। ও হো 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 হো, ওই ছবিগুলো তোমার বন্ধু তুললেও তোমার ফ্যামিলির মধ্যে ভাইরাল করেছিলাম আমি সকলকে পিডিএফটা পাঠিয়েছিলাম। আসলে আমি জানতাম ওইগুলো পেয়ে তুমি ঠিকই এখানে আসবে। ইটস এ কমন সাইকোলজি, মানুষ শুধু শুধু জিনিসগুলোকে জটিল করে তোলে। শুভমিতা শিউরে ওঠে রিয়ানের কথা শুনে। ছেলেটার স্বর নরম হলেও এর মধ্যে নিহিত হিংস্রতা ওর অন্তরাত্মা অবধি কাঁপিয়ে তোলে। আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম। মাস চারেক আগে বরফ পড়ার দিন তোমায় যখন দেখেছিলাম, তখনই আমার মনে একটা গান বেজে উঠেছিল। ওই গানটা বলো না, রবীন্দ্রনাথ ঠাকুরের মুরবি না ওঠে কোন সুরে বাজিয়ে, কোন নবকল। কি ভাবছো? বেসুরো গাইছি না? না, এই তুমি কি আমাকে অশিক্ষিত ভাবছো নাকি? হ্যাঁ, মানছি আমি তোমার বয়ফ্রেন্ডের মতো অতটা বয়স্ক নই, কিন্তু তোমার থেকে অন্তত 2 জেনারেশন আগের তো বটেই। তারপর জমিদার বাড়ির ছেলে ছিলাম, রবীন্দ্রনাথ না শুনলে চলে। কিন্তু আমার সেই গার্লফ্রেন্ড আমার সঙ্গে বেইমানি করলো। ওকে পয়সা খরচ করে এখানে নিয়ে আসলাম, আর মালটা আমাকেই বিষ খাইয়ে মেরে দিল। আমার ভালোবাসার এই প্রতিদান দিল। ওর জন্য এত বছর নরক যন্ত্রণা ভোগ করছি আমি। ওকে কি করে ছেড়ে দেবে? তাই ওকেও নিজের হাতে শেষ করেছিলাম আমি। 9তলা বিল্ডিং এর ছাদ থেকে ঝাঁপ দিয়েছিলাম। কি তুমি ভয় পাচ্ছ কেন সোনা? ওকে করিয়েছি বলে কি তোমাকেও করাবো নাকি? তোমার এই বয়ফ্রেন্ড আমাকে তাহলে ছাড়বে ভেবেছো? আচ্ছা ঠিক আছে, বলবো না। আসলে কি বলো তো, নিজের কীর্তির ব্যাপারে বলতে কোনো মানুষের, মানুষ কেন বলছি, জীবিত বা মৃত কোনো প্রাণীরই ভালো লাগে না। আর যেখানে মরার আগে আমি একটা জ্যান্ত মানুষ ছিলাম, 9খানা বউ ছিল আমার, বৈধ অবৈধ মিলিয়ে। কিন্তু বিশ্বাস করো, তোমার বন্ধুর মতো এরকম আদর্শ জুটি আমার আর কেউ হয়নি। বাট আলাস, এমন কাজ করলো যে আমি মেজাজ ঠিক রাখতে পারিনি। সে যাই হোক, এখন আমি তোমাকে ভালোবাসবো। পৃথা যাওয়ার দুঃখ তোমাকে দিয়েই মেটাবো সোনা। তোমায় আমি একদম ভুলতেই পারছি না, জানো তো।
এছাড়াও তোমার বয়ফ্রেন্ডের থেকেও আমার কিছু হিসেব বাকি আছে। ও আমার অনেক কাজে বাগড়া দিয়েছে, তাই তোমাকে পেয়ে আমি আমার শরীর ঠান্ডা করব। আবার তোমার বয়ফ্রেন্ডের থেকেও প্রতিশোধ নেব। তবে চিন্তা নেই, তোমাকে আমি মারবো না। তোমাকে মারতে আমার বড়ই দুঃখ হবে। অবশ্য সবটাই তোমার বিছানার পারফরমেন্সের উপর নির্ভর করছে। পৃথা কিন্তু এইসব ব্যাপারে একদম ওপেন মাইন্ডেড ছিল, জানো তো। আমরা অনেক কিছু ট্রাই করেছি। আসলে পার্টনার জলই না হলে না সেক্সটা ঠিক জমে না। তোমায় তো বাইরে থেকেই দেখেছি, আর দেখেই ফিদা হয়ে গেছি। বুক দুটো দেখে শুভমিতা দেখে এরিকের মধ্যে আবার সেই পাশবিক সত্তা ফিরে আসছে। ওর একটা লাথিতে রিয়ান বিছানার উপর লাট খেয়ে পড়ে। খুশিটা সামান্য মানুষের দ্বারা সম্ভব নয়, বিশেষ শক্তি বিশিষ্ট। না হলে রিয়ানের মতো শক্তিশালী একজন এভাবে ঘায়েল হয়ে যেত না। ওর মনুষ্য অবয়ব সরে গিয়ে আবার সেই পাশবিক চেহারা ফিরে আসছে। রিয়ান কিছু বলার আগেই এরিক ওর ওপর চেপে বসে ওর গলা চেপে ধরে। তোর এই নোংরামো এতক্ষণ ধরে সহ্য করছিলাম কেন জানিস? যাতে ঠিক সময়টা আসে। তোর নোংরামো দিনে দিনে বেড়ে চলেছে। তোর কোনো পথে আমি আসি না, কিন্তু তুই বারবার আমার পথে এসেছিস। তোকে আমি অনেকবার ছেড়ে দিয়েছি, কিন্তু আর নয়। আর একটু পরেই ভোর হতে চলেছে। তোর অন্ধকার দিক সব থেকে বেশি, কিন্তু এই ব্রাহ্ম মুহূর্তের আলো তো সহ্য করার ক্ষমতা নেই। এই সময় দেব শক্তি সব থেকে প্রবল থাকে। সময়ের সন্ধিক্ষণের সবচেয়ে পবিত্র সময়। কীট পতঙ্গ থেকে মানুষ, শয়তান, সকলে যেমন আশার আলো খুঁজে পায়, তেমনি তীব্র অন্ধকার কখনোই এই পবিত্রতার জোর সহ্য করতে পারে না। আজকে তোর শাস্তিও ঠিক তেমনই হবে। পরস্পরকে ধ্বংস করার ক্ষমতা আমাদের নেই, আমরা দুজনেই জানি, কিন্তু তোকে তোর মতো করে শাস্তি দেওয়ার ক্ষমতা আমার আছে। আর এর জন্য যদি আমাকে আরো কিছু জন্ম অন্ধকারে বন্দী হয়ে থাকতে হয়, তাতেও আমার বিন্দু মাত্র আপত্তি থাকবে না। তুই আমার মিতাকে বারবার আঘাত করেছিস, ওকে সম্মোহন করে নিজের প্যাঁচে ফেলার চেষ্টা করেছিস, আর বারবার তোকে আমি ছেড়ে দিয়েছি, কিন্তু আর নয়। এরিক চোখ বন্ধ করে মনঃসংযোগ করার চেষ্টা করে। শুভমিতা এতক্ষণ সম্মোহিতের মতো এদের দুজনের কার্যকলাপ দেখে চলেছিল। রিয়ান ছটফট করছে এরিকের হাতের কাছে। ওদের দুজনের চোখ ভয়ানক হিংস্রভাবে জ্বলছে। ওদের দুজনের চেহারা ক্রমশ দানবীয় রূপ ধারণ করছে। দাঁত নখ বেরিয়ে আসছে, সঙ্গে এরিকের দেহ ভেদ করে উঠে আসছে কতগুলো রক্তচোষা চোখ। পৃথার দেহটা ধীরে ধীরে মিলিয়ে গিয়ে নানা রকমের কীট পতঙ্গ এসে জমাট বাঁধছে ওর শরীরে, আর ওরা ধীরে ধীরে উঠে আসছে খাটের ওপরে, এরিক আর রিয়ানের দেহ ভেদ করে। ওই জোঁক, বিছে, বিষাক্ত সরীসৃপ ধীরে ধীরে প্রবেশ করছে রিয়ানের শরীরে। ব্যথায় আর্তনাদ করে ওঠে রিয়ান। ও গোঙাচ্ছে। ওর দানবীয় শরীরটা ক্রমে আরো ভয়ঙ্কর হয়ে উঠছে। আমি একবার উঠতে পারলে শেষ করে রিয়ান চিৎকার করতে থাকে, কিন্তু ওর সব আরতি চিৎকার নিষ্ফল হয়ে যায়। কোনো অতি প্রাকৃত শক্তি ওর চিৎকার শুনতে পায় না। বাইরের আকাশে ভোর হচ্ছে। রাত ও ভোরের সন্ধিক্ষণে ব্রাহ্ম মুহূর্তের পবিত্রতা ওর অন্ধকার সত্তার সঙ্গে প্রবল সংঘর্ষে আরও অস্থির হয়ে উঠছে। এরিকের শরীর থেকেও রক্ত বের হচ্ছে। ও ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছে। কিন্তু এত অতিপ্রাকৃত শক্তির মাঝে নীরব মানুষটি একাকী বসে আছে ঘরের এক কোণায়। ও অনেকক্ষণ ধরে নিজেকে ধরে রাখার চেষ্টা করেছে, কিন্তু একদিনে এত ঘটনার অভিঘাত, বিভৎসতার হিংস্রতা ওর শরীর মন নিতে পারছে না। ও অচেতন হয়ে পড়ে যায় ঘরের এক কোণায়। গল্পের পরবর্তী অংশ শোনার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটা প্রেস করে রাখুন।